আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার 9 যেটা আছে না, অ্যাসিড কারক সমতা, এই চ্যাপ্টারটা পড়ব এবং হচ্ছে এই চ্যাপ্টারের এটা আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচের ক্লাস। সো আমরা একটা ভিডিওতেই একটা চ্যাপ্টার কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো তোমরা হচ্ছে দেখতে থাকো, আমি ক্লাসটা শুরু করি। সো মোটামুটি তো তোমরা বেসিক জানো, যেহেতু রিভিশন ব্যাচে পড়তেছো। সো আমি যদি তোমাদেরকে একটু ধারণা দেই, চ্যাপ্টারটার নাম কিন্তু অ্যাসিড কারক সমতা। সো এখানে তুমি অ্যাসিড ক্ষার যেগুলো আছে এই জিনিসপাতি নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হবে মূলত, বুঝতে পারছো? ওকে, সো অ্যাসিড ক্ষার এই জিনিসগুলো আসলে কি, অ্যাসিড কি ক্ষার কি বলো, অ্যাসিড কি ক্ষার কি, এগুলা অনেকভাবে হচ্ছে এগুলা সংজ্ঞা দেওয়া যায়। আচ্ছা, আমি ফার্স্টে বলি তোমাদেরকে অ্যাসিড সবচেয়ে সহজ হচ্ছে অ্যাসিড যেটা, যে জিনিসটা পানিতে পানিতে হচ্ছে H প্লাস, যে জিনিসটা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেয়, H প্লাস আয়ন দেয়, যে জিনিসটা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেয় সেই জিনিসটাই হচ্ছে অ্যাসিড, বুঝছো? সো যেটা জলীয় দ্রবণে বেশি পরিমাণ H প্লাস আয়ন দিবে ওইটা সবল অ্যাসিড, যেটা কম পরিমাণ H প্লাস আয়ন দিবে ওইটা দুর্বল অ্যাসিড। সহজ বিষয়। আর ক্ষার যেটা কি স্যার, ক্ষার হচ্ছে যেগুলা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, হাইড্রোক্সিল আয়ন দেয় এগুলো হচ্ছে ক্ষার। কি বলছি, যেগুলা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় এগুলা ক্ষার, যেগুলা H প্লাস আয়ন দেয় এগুলো হচ্ছে অ্যাসিড। ওকে, যেমন অ্যাসিডে অনেকগুলো অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ওগুলা কিন্তু অ্যাসিড, দুর্বল অ্যাসিড হইলেও কিন্তু এটা অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আছে HNO3, ক্ষারের মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, হাইড্রোক্সিল আছে, দেখো এগুলা প্রতিটা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দিবে। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা জলীয় দ্রবণে কী হবে স্যার, H প্লাস আয়ন দিবে, জলীয় দ্রবণে এটা হচ্ছে H প্লাস আয়ন দিবে। যদি পানি রাখো H2O আর কি, জলীয় দ্রবণে H প্লাস আয়ন দিবে, সেই যে H প্লাস আয়ন দিচ্ছে, যেটা H প্লাস আয়ন দেয় ওইটা হচ্ছে অ্যাসিড। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এইভাবে জানো। তো অ্যাসিড ট্যাসিড এগুলো অনেক বৈশিষ্ট্য আছে, অ্যাসিডের স্বাদ, ক্ষয়কারী, লিটমাস পেপার পরীক্ষা, অনেকগুলা বৈশিষ্ট্য আছে। এগুলা ডিরেক্ট আমরা সিকিউ যখন পড়বো, সিকিউ থেকে হচ্ছে মানে একটা সিকিউতে যখন টপিকটা আসবে তখন টপিকটা আমরা এক্সপান্ডলি জেনে নিব, তখনই হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, সো সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের তো অভাব নাই, অনেক রকমের ক্ষার আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে ক্ষার, ক্ষার বা বেজ, আচ্ছা। তো এগুলা মেইন ফ্যাক্টর না, এগুলা জাস্ট তোমরা জানো, তারপরে একটু ধারণা দিলাম যে অ্যাসিড এবং ক্ষার জিনিসটা কি, এটা অ্যাটলিস্ট জানা উচিত যারা জানে না আর কি। আচ্ছা, সো আমরা এই জিনিসটা মুছি। এই যে কুমিল্লা বোর্ড 20 কোয়েশ্চেনটা দেখতেছো, যে কুমিল্লা বোর্ড 20, সো এইটার ঘ নাম্বারটা দেখো, এখানে বলছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। সো এটা মূলত দেখো এখানে কি হয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করতেছে। এই বিক্রিয়ায় কি হয় জানো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে এখানে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে বলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, আমি কি আগে হচ্ছে মানে বই থেকে আর কোনো কিছু পড়াবো? আই থিঙ্ক আমি বলি যেটা, যেহেতু এটা ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচের ক্লাস, আমরা রিভিশনের মতোই পড়বো। কারো যদি একদম বেসিক যদি জানো না, যে এই চ্যাপ্টার ভাইয়া আমার তো বেসিকও জানি না, খুব বেশি প্রবলেম, তোমরা যদি বলো
তাইলে হচ্ছে আমার যে বেসিক টু প্রো কোর্সের চ্যাপ্টার 9-এর ক্লাস, এইটা হচ্ছে তোমাদের কোর্সে অ্যাড করে দিয়ে দিব, একটু হচ্ছে করে নিব। বুঝতে পারছো? এটা অন্য কাউকে বইল না, হ্যাঁ, নাইলে হচ্ছে আমি কি বলে বিপদের মধ্যে পড়ে যাব। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া দেখাবো? আচ্ছা দেখো, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করতেছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম যোজনী 3-এর জন্য 3 গেছে এখানে। সো ব্যাপারটা হচ্ছে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করতেছে, সো এখানে ক্লোরিন আছে 3টা, তাহলে ক্লোরিন আর হাইড্রোজেনে মিলে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো ক্লোরিন 3টা আছে, এটার সামনে 3 দিতে হবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন হয়ে গেছে 6টা, 6টা হাইড্রোজেন মিলাইতে হইলে এটার সামনে 3 দাও, তাহলে 6টা হাইড্রোজেন হয়ে যাবে, অক্সিজেনও 3টা হয়ে যাবে, এবং এইখানে অক্সিজেন 3টাই আছে। সো এইখানে কি হয়েছে, এটা কিন্তু চ্যাপ্টার 7-এর কোয়েশ্চেন, আমি তো চ্যাপ্টার 7 পড়াইছি, এটা চ্যাপ্টার 7-এর কোয়েশ্চেন। কীভাবে? হ্যাঁ, কীভাবে বলো? চ্যাপ্টার 7-এ যে আসিল না, এই যে, হ্যাঁ, মনে করো একটা যৌগ পানির সাথে বিক্রিয়া করে, যদি নতুন যৌগ উৎপন্ন করে, দেখছো পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে, কারণ যদি নতুন জিনিস উৎপন্ন করে তাহলে ওইটাকে কি বলে বলো? ওইটাকে কোন ধরনের বিক্রিয়া বলে? বলো? ওইটাকে বদলে হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ওইটাকে কি বলে? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর যদি এই যে আরও অনেক আছে, যেমন ধরো কপার সালফেট, এটার সাথে দেখবা হচ্ছে 5 অণু পানি যুক্ত হয়ে কি হয়, এই যে কপার সালফেটের সাথে 5 অণু পানি এইভাবে কেলাস আকারে হচ্ছে এইভাবে জমা হয়। সো এইগুলাকে বলে পানি যোজন বিক্রিয়া। আর এইটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, যদি হচ্ছে মানে যৌগের সাথে পানি বিক্রিয়া করে ভিন্নধর্মী নতুন যৌগ উৎপন্ন করে, ওইটা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। আর কেলাসের সাথে যদি পানি অ্যাড হয়, বুঝছো, কোনো যৌগের কেলাসের সাথে যদি পানি অ্যাড হয় তাহলে ওইটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আচ্ছা, সো এইগুলো তোমরা জানো, চ্যাপ্টার 7-এ পড়ছো। আর একই সাথে দেখো, এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা উৎপন্ন হয়েছে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়, বা অদক্ষেপ পড়ে। সো এই বিক্রিয়াটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, আর একই সাথে হচ্ছে তোমার অদক্ষেপণ বিক্রিয়া। বুঝতে পারছো? অদক্ষেপণ বিক্রিয়া। সো এটা চ্যাপ্টার 7-এর কোয়েশ্চেন, এটা আমি আর ডিটেলসে বুঝাবো না, কারণ তোমরা চ্যাপ্টার 7 এগুলো আমরা পড়ে ফেলছি। আমাদের মেইন ব্যাপার সেটা হচ্ছে চ্যাপ্টার ঘ নাম্বারে। দেখো, এক্স ও ওয়াই যৌগদ্বয় পরস্পর বিপরীতধর্মী বিশ্লেষণ করবা। সো এক্স আর ওয়াই যৌগদ্বয়, আমি বিক্রিয়াটা আরেকবার লিখি। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি বিক্রিয়া করছে। এক্সটা কি স্যার? এক্স হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর HCl হচ্ছে এখানে উৎপন্ন হয় 3 অণু HCl। সো এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো, এক্স যেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা জানি এটা ক্ষার। কেন ক্ষার? এটা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দিবে, হাইড্রোক্সিল আয়ন দিবে। তুমি হচ্ছে দেখো OH আছে এখানে, বুঝাই যায়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা অ্যাসিড আমরা এমনিতেই জানি। তো এটা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষার এই দুইটার কি হচ্ছে ধর্ম কি একই হবে না বিপরীতধর্মী হবে? অবভিয়াসলি বিপরীতধর্মী হবে। সো এই এক্স ও ওয়াই যৌগদ্বয় পরস্পর বিপরীতধর্মী, এটা বিশ্লেষণ করবা। সো তুমি আগে লিখবে এখানে যে এক্স পাইছি, এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যা মূলত ক্ষার। এইবার হচ্ছে ক্ষারের ধর্মগুলা তুমি বিশ্লেষণ করবা। সো বইয়ের মধ্যে বা আমি বেসিক ক্লাসে তো পড়াইছি, সো বইয়ের মধ্যে বাইরে দেখাই, এই যে ক্ষারের বৈশিষ্ট্য সুন্দর মতো দেওয়া আছে। এই যে ক্ষারের বৈশিষ্ট্য সুন্দর মতো দেওয়া আছে, ক্ষার কি করে, লিটমাস পেপারে কি করে, এটা কি হয়, স্বাদ কীরকম, এগুলা দেওয়া আছে। সো বইটা রিডিং পড়লেই তোমার হয়ে যাবে। এই যে ক্ষারের যে পার্টটা, ওইটার মধ্যে দেওয়া আছে। বা ক্ষার তুমি এখনই হচ্ছে যে ভাইয়া বলবো, এখনই হচ্ছে জেনে যাবা, বুঝছো, ক্ষারের বৈশিষ্ট্যগুলো জেনে যাবা। সো পরীক্ষায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যদি সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকে, তখন ক্ষার তো ক্ষারই, বৈশিষ্ট্যগুলো লিখতে পারবা। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় সালফিউরিক অ্যাসিড থাকলে তখন বৈশিষ্ট্যগুলো লিখতে পারবা। বুঝতে পারছো? সো আমরা এই সিকিউর মধ্যেই হচ্ছে ডিরেক্ট আনসারটা এক্সপান্ডলি শিখে ফেলবো, এখানেই কাজটা হয়ে যাবে।
বুঝছো? ওকে, ওকে। সো ক্ষারের সংজ্ঞা দিতে পারো, ক্ষার তো। সো ক্ষার কি স্যার? ক্ষার হচ্ছে যে যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, OH মাইনাস আয়ন দেয়, অথবা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। যেই জিনিসটা অ্যাসিডের সাথে বুঝছো, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এতটুকু কি দেখা যায় রে? যেই জিনিসটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, লবণ ও পানি উৎপন্ন করে তাকে মূলত ক্ষার বলে। তাকে ক্ষার বলে। কি বলে স্যার? তাকে হচ্ছে ক্ষার বলে। সো ক্ষারের স্বাদ কি স্যার? ক্ষারের স্বাদ হচ্ছে কটু স্বাদযুক্ত। ক্ষারের স্বাদ হচ্ছে কটু স্বাদযুক্ত, মানে কোনো স্বাদই নাই, কটু স্বাদযুক্ত। ক্ষারের উদাহরণ হিসেবে দিতে পারো ওই যে এইটা তো এমনিতেই ক্ষার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা ক্ষার। এটার স্বাদ কীরকম হবে? কটু স্বাদযুক্ত। এটার স্বাদ কীরকম হবে? কটু স্বাদযুক্ত হয়। দুইটার ধর্ম, এটার পিএইচ কত হয়? হ্যাঁ, ক্ষারের পিএইচ হচ্ছে 7 থেকে বেশি হয়। ক্ষারের পিএইচ 7 থেকে বেশি হয়। পিএইচ স্কেলে 7 থেকে 14 মধ্যে হয় আর কি। ওকে, সো পরে আসো, ক্ষারের আরো ধর্ম আছে। ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। ক্ষার জলীয় দ্রবণে, এটা মনে করো একটা, এটা দুইটা। 3 নম্বরে আসো। ক্ষার জলীয় দ্রবণে, ক্ষার যেটা, এটা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। হাইড্রোক্সিল আয়ন দেয়। সো কিভাবে দেখবো আমরা হাইড্রোক্সিল আয়ন দেয়? এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, এইটাকে যদি পানির সাথে বিক্রিয়া করাও, বুঝতে পারছো? দেখো এখানে উৎপন্ন হবে তোমার অ্যালুমিনিয়াম 3+ আর 3OH মাইনাস। দেখছো এই যে হাইড্রোক্সিল আয়নটা দিছে, হাইড্রোক্সিল আয়ন দিছে না জলীয় দ্রবণে? তো জলীয় দ্রবণে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দেয়। এই দুইটাই হচ্ছে অ্যাকুয়াস, দুইটাই জলীয় দ্রবণ আর কি। পরে আসো, আমরা জানি ক্ষার কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তো 4 নম্বরে লিখো, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আরও অনেক ধর্ম আছে, কিছু লিখলেই হবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে, সো আমরা দেখবো আসলেই করে কিনা। এই যে এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা মূলত সেই ক্ষার। এইটা যদি যে কোনো রকম অ্যাসিড, মনে করো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তো এটা যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2SO4, বা মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, ইজি ব্যাপার স্যাপার। হাইড্রোক্লোরিক রেখে আমরা সালফিউরিক অ্যাসিড কেন লিখবো? সো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3+। এখানে হাইড্রোজেন আছে, OH আছে। সো এখানে ক্লোরিন 3টা হয়েছে, এটার সামনে 3টাও সমতা হয়ে যাবে। দেখো এখানে 3টা হাইড্রোজেন, তার মানে আর 3 অণু পানি উৎপন্ন হবে। টোটাল 6টা হাইড্রোজেনের 3 অণু পানি উৎপন্ন হয়। সো এই যে লবণ উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে, দেখো লবণ প্লাস পানি উৎপন্ন করছে। তো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্ষার লবণ প্লাস পানি উৎপন্ন করে। সো দেখছো আমরা অলরেডি চারটা হচ্ছে ধর্ম লিখে ফেলছি ক্ষারের। পরে হচ্ছে অ্যাসিডেরটা লিখবো। আর হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ যে ইয়েটা, সেটা হচ্ছে ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। এইটাই হচ্ছে সবচেয়ে মানে সুন্দর বিষয়, যে ক্ষারকে তো তুমি সহজভাবে কীভাবে চিনবা? লিটমাস পেপার যেটা আছে, লিটমাস পেপারে যদি লাল লিটমাস পেপারে যদি ক্ষার ঢুকাও, বা একটা ক্ষারের মধ্যে লাল লিটমাস পেপার যদি ঢুকাও, দেওয়া আর কি, লাল লিটমাস পেপারটা নীল হয়ে যাবে। সো ক্ষার লাল লিটমাস পেপারকে কি করে স্যার? নীল করে। আর হচ্ছে লাল লিটমাস পেপারকে নীল করে। সো এই যে বৈশিষ্ট্যগুলো লিখছি, এগুলো হচ্ছে এখানে যে এক্স ছিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ওইটার বৈশিষ্ট্য। হ্যাঁ, আর ওয়াইটা হচ্ছে অম্ল। সো এক্স যেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ওইটার বৈশিষ্ট্য দেখছো আমরা 5টা লিখছি। সো ক্ষারের বৈশিষ্ট্য বললে এতটুকু লিখলেই এনাফ। বুঝতে পারছো? ওকে, এবার আমরা হচ্ছে দেখবো অ্যাসিড।
সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতো এইটার জায়গায়, তাহলে অবভিয়াসলি পারতাম। সো এই জন্য আমরা হচ্ছে একটা সিকিউ থেকে হচ্ছে মানে অনেকটা সিকিউ যাতে আনসার করতে পারো ওই জিনিসটা বলে দিচ্ছি। পরে আসো ওয়াই যেটা, ওয়াই ছিল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাইলে এইটা তো অ্যাসিড এমনি বোঝা যাইতেছে। সো অ্যাসিডের সংজ্ঞা দিবে, অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, এবং অ্যাসিড হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় এবং এই অ্যাসিডটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, এবং এটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ প্লাস পানি উৎপন্ন করে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। বুঝতে পারছো? দেখছো? সো এইটার স্বাদ কীরকম? অ্যাসিডের স্বাদ মনে রাখবা, স্বাদকে বানান হয় কি আমার জানি না, স্বাদ যেরকম বানান লিখো, অ্যাসিডের স্বাদ হয় টক স্বাদযুক্ত। সো আগে দেখছো ক্ষারের স্বাদ ছিল আমাদের কি কটু স্বাদযুক্ত, বাট এটা টক স্বাদযুক্ত, বিপরীতধর্মী না, মানে সেম আছে কোনো দিক দিয়ে, সেম নাই। পরে হচ্ছে আগে দেখো ক্ষারের পিএইচ ছিল 7 থেকে বেশি, এটার পিএইচ হচ্ছে 7 থেকে কম, পিএইচ 7 থেকে কম থাকে। তারপরে হচ্ছে এইটা পানিতে, হ্যাঁ, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সো জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, তুমি দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে এটা হচ্ছে H+ আয়ন দিবে, মাইনাস থাকবে। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, সো লিখতে পারবা যে জলীয় দ্রবণে H+ আয়ন দেয় বা প্রোটন দান করে। বুঝছো? পরে কি স্যার? পরে হচ্ছে আমরা জানি এটা যেহেতু অ্যাসিড, অবভিয়াসলি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করবে। সো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি, বুঝছো? ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড কি করবে? অ্যাসিড হচ্ছে লবণ প্লাস পানি উৎপন্ন করবে। তো আমরা দেখাই, এটা মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়ামে আর ক্লোরিনে মিলে হবে সোডিয়াম ক্লোরাইড, আর OH আর H মিলে হবে H2O। সো দেখো এইটা হচ্ছে লবণ, এইটা পানি, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে যেহেতু লবণ আর পানি উৎপন্ন করে, এটা হচ্ছে অ্যাসিড। তারপরে হচ্ছে আরও দিতে পারবা, এটা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন। হ্যাঁ, আমরা জানি অ্যাসিড হচ্ছে ধাতুর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করাও, ধাতুর সাথে অ্যাসিডে বিক্রিয়া করলে এখানে উৎপন্ন হবে লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। বুঝছো? লবণ প্লাস হাইড্রোজেন এইভাবে লিখো, লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে। বুঝছো? ওকে, হাইড্রোজেন গ্যাস আর কি, যেটা H2। সো অ্যাসিডটা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে, যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে, তো দুইটা সোডিয়ামের সাথে এখানে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, আর এই যে দুইটা হাইড্রোজেন H2 গ্যাস উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? এটা হবে গ্যাস। এইভাবে ক্যালসিয়াম হইলে দেখবা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করতেছে, ক্যালসিয়াম হইলে আর কি এরকম হবে, দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে আর H2 উৎপন্ন করছে। দেখছো? এইভাবে সো আমরা দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করলে লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আরও আছে ধাতব অক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, অ্যাসিড যদি ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে, দেখছো কতটা বৈশিষ্ট্য লিখতে পারতেছি। জাস্ট বইটা একদম পড়বা, বা হচ্ছে যদি তোমরা বলো আর কি, তাইলে আমি হচ্ছে বেসিক টু প্রো কোর্সের চ্যাপ্টার 9-এর ক্লাসগুলো ডাউনলোড করে এটাতে অ্যাড করে দিয়ে দিতে পারি, যাতে হচ্ছে এটার বেসিক যদি একদম ক্লিয়ার না থাকে ওই ক্লাসগুলো দেখে ফেলো। বুঝছো? আচ্ছা বুঝছি। এরপরে আরেকটা দাও, সবচেয়ে লিটমাস পেপারটা অ্যাড করো, যে অ্যাসিডে কি করে স্যার? অ্যাসিডে হচ্ছে নীল লিটমাস পেপারকে
নীল লিটমাস পেপারের সাথে যদি অ্যাসিড যোগ করো এটা হয়ে যাবে লাল লিটমাস পেপার, লাল লিটমাস। ওকে, সো নীল লিটমাস পেপারকে অ্যাসিড হচ্ছে লাল করে, দ্যাটস ইট। নীল লিটমাস পেপারকে অ্যাসিড হচ্ছে লাল করে। হ্যাঁ, তো তুমি দেখাইতে পারো যে এখানে নীল লিটমাস আছে, নীল লিটমাস আছে, আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, এটার সাথে যদি নীল লিটমাস পেপার যোগ করো এই লিটমাস পেপারটা জাস্ট লাল হয়ে যাবে। বুঝা গেছে? সো আমরা এখান থেকে দেখলাম, দেখো ক্ষারের একরকম বৈশিষ্ট্য ছিল, অ্যাসিডের আর একরকম বৈশিষ্ট্য, তার মানে এক্স ও ওয়াই যৌগদ্বয় পরস্পর বিপরীতধর্মী, অতএব এক্স ও ওয়াই যৌগদ্বয় পরস্পর বিপরীতধর্মী। বুঝতে পারছো? ইজি না ব্যাপারগুলো স্যার? একদম ইজি। নেক্সটে যাও, নেক্সটে যাও। কুমিল্লা বোর্ড 20 ছিল নাকি? এটা হচ্ছে সিলেট বোর্ড 20। দেখো এই তোমরা কি বুঝতেছো ভাইয়ারা? বুঝতেছো না? হ্যাঁ, বুঝার কথা, বুঝার কথা। অলরেডি তোমরা জানো, যেহেতু চ্যাপ্টারটা পড়া হয়েছে, কিছু কিছু জানো, না জানলে তো আর হবে না। ওকে, সো কয়ের এলাকায় প্রচুর শিল্প কলকারখানা গড়ে উঠেছে এবং উদ্ভিদের বৃদ্ধির হারও কম। আচ্ছা, এলাকাটির অধিকাংশ গাছের পাতা ফ্যাকাশে, অপরদিকে তার বাড়ির সন্নিকটে একটি পুকুর আছে যা চুনা পাথর বেষ্টিত পাহাড়ের পাদদেশ। এইখানে সাবানের ফেনাটেন এইটা আমি দিয়ে দিলাম। আমি কি পরে সিলেট বোর্ড 20টা করাবো? আসলেই আমি এটা তো শেষে করাইতে চাইছিলাম। এইটা তো সিলেট বোর্ড 20 না। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা তো সিলেট বোর্ড 20-এর না রে। আমরা দেখি এটা হবে তোমার, আচ্ছা আমরা দেখি কোয়েশ্চেন একটু হচ্ছে র্যান্ডমলি যাই দেখি। এটা তো সিলেট বোর্ড 20-এর কোয়েশ্চেন না। এইটা সিলেট বোর্ড 20, এইটা সিলেট বোর্ড 20, এইটার কথা বলতেছি, এই সিলেট বোর্ড 20-এর কথা বলতেছি। বুঝছো? ও 7 নম্বরে একটা সিলেট বোর্ড 20 আছে, ওইটা আমরা পরে দেখবো। আচ্ছা, আমরা এই সিলেট বোর্ড 20টা আগে দেখবো। দেখো এইটা দেখো, এইটা। তো বলছে উদ্দীপকের লবণের অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে? আমি দেখাই। এই যে লবণ কই, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, আমরা জানি অ্যাসিডের আরেকটা ধর্ম আছে, অ্যাসিড যদি, মনে রাখো, অ্যাসিড যদি ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড যদি ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে, তাইলে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। কি বলছি? অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করলে লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। মনে রাখো, বুঝছো? অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করলে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বুঝছো? ওকে, সো উদ্দীপকের লবণের অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে? এইটা এই পার্টেই আছে, ধাতব কার্বনেট উৎপন্ন করার যে পার্টটা আছে ওইখানেই আছে। সো এখানে লবণ কোনটাই, যে ক্যালসিয়াম কার্বনেট, যেটা তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ডালছে। সো এখান থেকে তোমার কি উৎপন্ন হবে? দেখো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি হবে? এটা যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে তোমার এখানে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তাহলে এখানে 2 দাও, আর পরে হচ্ছে H2O, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এইটা। আচ্ছা, উদ্দীপকের লবণের অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে? কি করবে স্যার? এখানে অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে?
আচ্ছা, তো এই যে মূলত এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে না, ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি ভাঙো তাহলে এটা থেকে তুমি পাবা হচ্ছে ক্যালসিয়াম প্লাস কার্বনেট CO3 2- এটা পাবা। সো এইটা হচ্ছে মূলত অম্লীয় মূলক, এটা হচ্ছে অম্লীয় মূলক, এইটাই হচ্ছে অম্লীয় মূলক। সো এইটাই হচ্ছে অম্লীয় মূলক। সো তুমি চাইলে এই অম্লীয় মূলকের সাথেও বিক্রিয়াটা দেখাইতে পারো। এই যে কার্বনেট আছে CO3 2- এই কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাইবা, বুঝছো? অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে? সো এইটা এই যে এইটা এখান থেকে যদি তুমি এখানে বিক্রিয়াটা হয় তাহলে কী হবে দেখো, তোমার এখান থেকে ক্লোরিন আছে না, যেহেতু ক্যালসিয়াম নাই, তুমি জাস্ট এখান থেকে 2টা ক্লোরিন মাইনাস উৎপন্ন হবে, আর এখান থেকে আর বাকি উৎপন্ন হবে H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তো তুমি এই বিক্রিয়াটা না দেখাইলে হবে, এটা এক্সেপশনাল, এইটা দেখাইলেই হবে, এটা যদি জানো তাইলেই হবে, বুঝতে পারছো? তো এই যে কার্বনটা মানে এইটা অম্লীয় মূলকটা কিভাবে শনাক্ত করবে যে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে কিনা, এটা কিভাবে শনাক্ত করবে, বা এখানে কার্বনেট মূলকটা আছে কিনা এটা শনাক্ত করবে এইভাবে যে আমরা জানি এই জিনিসটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এইটা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এটা আমরা জানি, মানে আমরা বাইরে থেকে দেখতে পারতেছি না, আমরা তো শনাক্ত করবো বাইরে থেকে। সো আমরা জানি যে এইটা এইরকম বিক্রিয়া করলে এখানে গিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে যদি এখানে এই কার্বনেট মূলকটা থাকে, বা ক্যালসিয়াম কার্বনেট থাকে, অম্লীয় মূলক থাকে। সো আমরা জানলাম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে কিনা এটা চেক করবো কিভাবে? এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের গুলা পানি, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে না, হ্যাঁ সরি মানে এইটা হচ্ছে চুনের পানির মধ্যে চালনা করলে হচ্ছে চুনের পানি হচ্ছে গুলা হয়। এই যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, এই যে এটা হচ্ছে চুনের পানি, এটা কি, এটা চুনের পানি, আমি গুলা পানি কেন বলতেছি, তো চুনের পানির মধ্যে যদি আমরা জানি হালকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো তাহলে এই চুনের পানিটা কী হয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে H2, ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2 এখানে উৎপন্ন হবে। সো এই যে ক্যালসিয়াম কার্বনেটের আর কি পুরোপুরি ক্যালসিয়াম কার্বনেট না, বা এইটার কারণে হালকা পানিটা গুলা হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে। সো এরপরে যদি তুমি এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে না, চুনের পানিটা গুলা হয়ে গেছে, সো এই গুলা পানির সাথে যদি আবার অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে দেখো এখানে তোমার কি উৎপন্ন করবে, আচ্ছা এখানে পানিও আছে চুনের গুলা পানি, তো এইটা তো শুধু চুন বোঝায়, চুনা পাথর বোঝে। সো এই যে এইগুলো আছে সো এইগুলার সাথে অতিরিক্ত পরিমাণ আরও কার্বন ডাইঅক্সাইড মানে আরও কার্বন ডাইঅক্সাইড দিয়ে যদি বিক্রিয়া করাও তাহলে তোমার এইখান থেকে উৎপন্ন হবে স্যার ক্যালসিয়াম বাইকার্বনেট। কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3 দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট, হাইড্রোজেন 2টা আছে আর কার্বনেট কি স্যার, হ্যাঁ কার্বনেট 2টা, এই কার্বন ডাইঅক্সাইড আর এই অক্সিজেন একটা কার্বনেট, এখানে একটা কার্বনেট আছে, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয় এবং এটার জন্য আবার চুনের পানি স্বচ্ছ হয়ে যায়, বুঝছো? এটার জন্য হচ্ছে চুনের পানি আবার স্বচ্ছ হয়ে যায়, সো এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলেই এই যে এখানে কার্বনেট মূলকটা ছিল, অম্লীয় মূলকটা ছিল, ওইটার সাথে অ্যাসিড বিক্রিয়া করায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, এবং এই যে মানে চুনের পানির মধ্যে এই গ্যাসটা যখন চালনা করবো তখন চুনের পানিটা গুলা হয়েছে, আরও বেশি চালনা করার পর আবার স্বচ্ছ হয়ে গেছে। এই জিনিসটা দেখলেই বুঝতে পারবো না আসলে এখানে অম্লীয় মূলকটা ছিল, বুঝতে পারছো? এইভাবে আমরা শনাক্ত করতে পারবো। সো মূলত এখানে আমরা কি শনাক্ত করছি? অম্লীয় মূলক CO3 - এটা। আচ্ছা বুঝা গেছে না? বুঝা গেছে? ওকে, নেক্সটে আসো। এ ও বি গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি কি একই রকম? আচ্ছা দেখো এইখানে কোন গ্যাস উৎপন্ন হবে? আমাদের এই যে 1 নম্বরে যে এ গ্যাসটা বলছে, মানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমরা জানি এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার মানে এইটা হচ্ছে গ্যাস যেটা এখানে এ গ্যাস যেটা বলছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মূলত, সেখানে 2 দিতে হবে। আচ্ছা, সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। সো এ ও বি গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি কি একই রকম হবে? আচ্ছা এখানে উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মনে রাখবা এখানে কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি। আচ্ছা বি গ্যাসটা আমরা একটু দেখে ফেলি। তো 2 নম্বরে হচ্ছে বি গ্যাস।
বি গ্যাসে বলতে সালফারের মধ্যে দেখো সালফারের মধ্যে অক্সিজেন ডালতেছে সো সালফারের মধ্যে যদি অক্সিজেন ডালে এখান থেকে উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে আমাদের বি গ্যাস সো এইটাই হচ্ছে বি গ্যাস সো এই দুইটার জলীয় দ্রবণের প্রকৃতি কি একই রকম তাহলে আমরা দেখব প্রথমে যে এ গ্যাস উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি কি মানে এ গ্যাস যেটা আছে এইটার জলীয় দ্রবণের প্রকৃতি কি দেখো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি উৎপন্ন করবে H2CO3 বা কার্বনিক অ্যাসিড এটার নাম কি কার্বনিক অ্যাসিড মনে রাখবে এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করছে সো কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে হচ্ছে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় আর সালফার ডাইঅক্সাইড যেটা আছে এটা যদি তোমার পানির সাথে বিক্রিয়া করে এখান থেকে উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড এটাও উৎপন্ন হবে H2SO3 বা সালফিউরাস অ্যাসিড কি উৎপন্ন হবে সালফিউরাস অ্যাসিড সো এই দুইটার জলীয় দ্রবণের প্রকৃতি কি একই রকম সো জলীয় দ্রবণের প্রকৃতি মানে জলীয় দ্রবণে যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এগুলার প্রকৃতি কি একই রকম এটাই আমরা দেখব সো এই দুইটার মধ্যে যদি তুলনা করো তাইলে দেখো এই দুইটাই হচ্ছে অ্যাসিড এখানে উভয়ই হচ্ছে অ্যাসিড বুঝতে পারছো এটাও অ্যাসিড এই দুইটার হচ্ছে আমরা তুলনা করতেছি উভয়ই অ্যাসিড পরে হচ্ছে উভয়ই যেহেতু অ্যাসিড তাইলে উভয়ই হবে টক স্বাদযুক্ত হবে উভয়ই হচ্ছে টক স্বাদযুক্ত উভয়ই কি স্যার উভয়ই হচ্ছে তোমার টক স্বাদযুক্ত দেন হচ্ছে ক্ষয়কারী উভয়ই অ্যাসিড যেহেতু তাইলে উভয়ই ক্ষয়কারী মানে বুঝতেছো ক্ষয়কারী হচ্ছে মানে এগুলা হচ্ছে মানে অ্যাসিডের মধ্যে যে কোনো জিনিস দিলে হচ্ছে ক্ষয় হয় তোমাকে এই যে তুমি আসো আমি বলি এখানে তো তোমরা অনেক পাকনা স্টুডেন্ট থাকো না যেগুলা আচ্ছা বলতেছি না মনে করো এই যে তোমাদের মধ্যে থেকে একটা স্টুডেন্ট যে হচ্ছে ক্লাসের মধ্যে হচ্ছে বেশি পাকনামি করে সো ওকে ধরে যদি আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবাইয়া রাখি তাহলে ওর কি হাড্ডি মাংস এগুলা ব্যতীত আর কোনো কিছু বাকি থাকবে অথবা ওকে যদি আমি HF যেটা আছে এই যে অ্যাসিডটা আছে সো এই অ্যাসিডটার মধ্যে যদি ওকে ডুবাইয়া রাখি তাহলে কি মনে করো ওর কি হচ্ছে তোমার শরীরের মাংস এগুলো কোনো কিছু বাকি থাকবে না শুধু হচ্ছে কঙ্কালটাই বাকি থাকবে এমনকি কঙ্কালও গলে যেতে পারে সো এইটা হচ্ছে ক্ষয়কারী অ্যাসিডগুলো তাকে ক্ষয়কারী হচ্ছে ক্ষয় করে ফেলবে বুঝছো অ্যাসিড যে মানুষের মুখে মারে মুখে দিলে কি হয় এগুলা দেখছো না মুখ একদম বিনষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় যেখানে পরে ওইটা শেষ সো অ্যাসিডগুলো হয় ক্ষয়কারী তাহলে অ্যাসিডের হচ্ছে ধর্ম এখানে ক্ষয়কারী আছে উভয়ই যেহেতু অ্যাসিড তাহলে উভয়ই ক্ষয়কারী আচ্ছা উভয় অ্যাসিড উভয়ই ক্ষয়কারী সো আচ্ছা এইবার হচ্ছে লিটমাস পেপার পরীক্ষা লিটমাস পেপার পরীক্ষা যেহেতু উভয়ই অ্যাসিড বুঝছো তাহলে এই যে তোমার মনে করো উভয় অ্যাসিড তাহলে এগুলা নীল লিটমাস পেপারকে লাল করবে এই যে এটা হচ্ছে নীল লিটমাস পেপার এটার মধ্যে যদি আমরা কার্বনিক অ্যাসিড নেই কার্বনিক অ্যাসিডে যদি নীল লিটমাস পেপার ডুবাই এটা লাল হয়ে যাবে বুঝছো এটা লাল হয়ে যাবে পরে সেই নীল লিটমাস পেপারের মধ্যে যদি এইবার আমরা সালফিউরাস অ্যাসিড H2SO3 এটা যোগ করি তাহলে এটা হয়ে যাবে লাল এখানেও লিটমাস পেপারটা লাল হয়ে যাবে তো লিটমাস পেপারের মানে বর্ণ পরিবর্তন করবে বুঝছি না ঠিক আছে এরপরে আসো দুইটাই যেহেতু অ্যাসিড তাইলে ক্ষারের সাথে বিক্রিয়া করে আমরা জানি ক্ষারের সাথে বিক্রিয়া করে এগুলো হচ্ছে লবণ প্লাস পানি উৎপন্ন করবে সো করে কিনা এটা আমরা দেখি সো ক্ষারের সাথে বিক্রিয়া করলে অ্যাসিডে বিক্রিয়া করলে লবণ প্লাস পানি উৎপন্ন হয় এটা কি আসলে উৎপন্ন হয় এখানে একটু হচ্ছে আমরা চেক করে দেখি যেমন ধরো H2CO3 কার্বনিক অ্যাসিড এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে এখান থেকে কি উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট Na2CO3 যেহেতু কার্বনেটের দুজনে 2 এখানে 2 দিতে হবে পরে কি উৎপন্ন করবে আমরা জানি লবণ প্লাস পানি উৎপন্ন করে সো এইখানে H2 আছে দুইটা এইখানে আছে হাইড্রোজেন 2টা অক্সিজেন 2টা আচ্ছা তাইলে এখানে 2 অণু পানি উৎপন্ন করবে বুঝতে পারছো সেম ভাবে সালফিউরাস অ্যাসিড H2SO3 না
এটাও যদি সেম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করাও, এখানেও তোমার সোডিয়াম Na2SO3 উৎপন্ন হবে। হ্যাঁ, সরি, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে অবভিয়াসলি, SO4 হবে, সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে 2H2। সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখছো উভয় কি করছে, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করছে। তার মানে উভয় ধর্ম হচ্ছে সেম, উভয়েরই ধর্ম হচ্ছে সেম, সব কিছু হচ্ছে সেম, মিলে যায়, সব ধর্ম হচ্ছে এখানে সেম ধর্ম পাইছি আমরা। বাট একটা জায়গায় সমস্যা। এবার আসো জলীয় দ্রবণ পরীক্ষা, এটা দেখি। সো এইখানে আমরা জানি কার্বনিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে লঘু অ্যাসিড, H2CO3 আমরা জানি কার্বনিক অ্যাসিড, এইটা লঘু অ্যাসিড। এইটাকে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করো, বুঝছো, কার্বনেট অ্যাসিডকে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করো, তাইলে এইটা হচ্ছে খুব কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দিবে, বুঝছো। এখানে এই যে তোমার উভমুখী বিক্রিয়ার সাইন দ্বারা এটাই বুঝাইতেছে যে এখানে তোমার খুব কম পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে বা খুব কম পরিমাণ প্রোটন দান করবে এই কার্বনিক অ্যাসিড। আর দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এইভাবে দেখায়, উভমুখী বিক্রিয়ার দিয়ে এটাতে বুঝে আর কি বিয়োজন হারটা অনেক কম। আচ্ছা, সো খুব কম পরিমাণ হাইড্রোজেন হচ্ছে বিয়োজিত হবে, তার মানে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা হবে অবভিয়াসলি তাইলে দুর্বল অ্যাসিড। আর অন্যদিকে H2SO3 সালফিউরাস অ্যাসিড, এটাকে যদি বিয়োজিত করা হয়, এখানে অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন বিয়োজিত হবে, বুঝতে পারছো, অনেক বেশি পরিমাণ হাইড্রোজেন বিয়োজিত হবে, তার মানে এটা হচ্ছে সফল অ্যাসিড। সো সব কিছু সেম, শুধু পার্থক্য হচ্ছে একটা দুর্বল অ্যাসিড একটা সবল অ্যাসিড, বুঝতে পারছো, বাকি সব সেম, শুধুমাত্র একটা জায়গায় একটু পার্থক্য, সেটা হচ্ছে একটা সবল অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড। এবারে আসি আমাদের আগের জায়গায়। এটা দেখো ঢাকা বোর্ড 19। আমরা অলরেডি 38 মিনিট পরে ফেলছি, বুঝছো। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো বলছে রায়ান পেটে ব্যথা অনুভব করায় ডাক্তার থেকে অ্যান্টাসিড ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিলেন। ট্যাবলেট খাওয়ার পর তার ব্যথা প্রশমিত হলো। আচ্ছা, দাতব কপার তার পেটে সৃষ্ট গ্যাস্ট্রিক জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া না করলেও জারণধর মেসিডের সাথে বিক্রিয়া করেছে। রায়ানের পেটের ব্যথা কিভাবে প্রশমিত হলো, এটা প্রশমন বিক্রিয়ার মধ্যে গিয়ে পাবা। ওই যে দেখবা, আমাদের যখন পেট ব্যথা অনুভূত হয়, তখন হচ্ছে পেটে গ্যাস হয় আর কি। কোন গ্যাস হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে এইটার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটার অ্যাসিডিটি হয়। এইটার জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের পেটের মধ্যে হচ্ছে কি হয়, গ্যাস হইলেই আমাদের সমস্যা হয়। তখন যে আমরা অ্যান্টাসিড ঔষধ খাই, আজান হইতেছে, একটু অফ রাখি। ওকে হ্যালো। ওকে, দেখো, সো গ্যাস হইলে আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। সো অ্যাসিডিটিটা দূর করার জন্য ডাক্তার আমাকে অ্যান্টাসিড ঔষধ দেয়, আমাদেরকে যাদেরই হয়। এই অ্যান্টাসিড ঔষধ মানে জানো, এই অ্যান্টাসিড ঔষধ হইতেছে মূলত হয়তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নাইলে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যান্টাসিড ঔষধ মূলত ক্ষার। সো এই ক্ষারটা কিভাবে কাজ করে, আমাদের যখন পেটে অ্যাসিডিটি হয়, তখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড না, তখন এই যে এটা তো ক্ষার, অ্যান্টাসিড ঔষধ হচ্ছে এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার। সো ক্ষার হওয়ার কারণে যে ম্যাগনেসিয়াম আর এটা যদি বিক্রিয়া করে, তাহলে এখানে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখো কি হয়, তাহলে ক্লোরিন দুইটা, যেহেতু দুইটা সামনে দিলাম, পরে হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, অক্সিজেন দুইটা, তার মানে এখানে 2 অণু পানি উৎপন্ন হবে।
সো তুমি বুঝো ব্যাপারে এটা বুঝো যে এটা ছিল আমাদের পেটে অ্যাসিডিটি বেড়ে গেছিলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার জন্য আমাদেরকে অ্যান্টাসিড ওষুধ দিছে, অ্যান্টাসিড ওষুধ খাইছি, এজন্য আমাদের লবণ ও পানি উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? লবণ এবং পানি উৎপন্ন হয়েছে। তো লবণ এবং পানি উৎপন্ন হইলে কি আমাদের মধ্যে অ্যাসিডিটিটা আসে না? আমাদের মূত্র বা অন্য যে ঘাম টাম আছে এগুলোর মাধ্যমে লবণ পানি এগুলো বের হয়ে যাবে অবভিয়াসলি। তার মানে আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডিটিটা ছিল সেটা অ্যান্টাসিড ঔষধ খাওয়ার কারণে লবণ আর পানিতে পরিণত হয়ে গেছে, নিরপেক্ষ হয়ে গেছে, অ্যাসিডিটিটা দূর হয়ে গেছে, প্রশমিত হয়ে গেছে। এজন্যই হচ্ছে পেটের ব্যথা কীভাবে প্রশমিত হলো, এই যে অ্যাসিডিটিটা দূর হয়ে গেছে অ্যান্টাসিড ঔষধ খাওয়ার জন্য, এই জন্য পেটের ব্যথা দূর হয়েছে। বা এরকমও ভাবতে পারো যদি সে হচ্ছে এই অ্যান্টাসিড ঔষধটা খায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা খাইলে এটার ক্ষেত্রে কী হবে? অ্যালুমিনিয়াম আর ক্লোরিনে বিক্রিয়া করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, তিনটা হইলে তিনটাও, এখানে হচ্ছে 3 অণু পানি উৎপন্ন হবে। সো দেখো এইটা কি? এটা লবণ, এটা পানি। সো মূলত অ্যান্টাসিড ঔষধ পেটের ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে এবং পেটের ব্যথা এভাবেই প্রশমিত হয়। বুঝতে পারছো? শেষ এইটা। পরে আসো ঘ নাম্বারে, উদ্দীপকের শেষোক্ত ঘটনাটি সমীকরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকে বলছে ধাতব কপার তার পেটে সৃষ্ট গ্যাসটির জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া না করলেও জারণধর্মী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আচ্ছা দেখাই, তার পেটে উৎপন্ন হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার সাথে ধাতব কপার বিক্রিয়া করে না, এখানে নো রিয়েকশন। কেন নো রিয়েকশন জানো? সক্রিয়তা সিরিজে দেখবা লিজাকে কানা মেঘেইবার এলো যেন ফিরে, 3 পাবে হায় কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়, 3 পাবে হায় কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। আচ্ছা, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়, 3 পাবে হায়। সো এখানে হাইড্রোজেন কপার। সক্রিয়তা সিরিজে দেখবা হাইড্রোজেনটা উপরে এবং কপারটা নিচে। সক্রিয়তা সিরিজে দেখবা হাইড্রোজেনটা উপরে এবং কপারটা নিচে। তার মানে এটা আমরা বুঝলাম যে হাইড্রোজেন যেহেতু উপরে সক্রিয়তার সিরিজে আর কপারটা নিচে, তার মানে হাইড্রোজেন বেশি সক্রিয়। তাহলে এই কপার কি? কপার হচ্ছে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, কারণ কপার হাইড্রোজেনের নিচে আছে সক্রিয়তার সিরিজে। চ্যাপ্টার 8 পাইয়া পড়াইছি সক্রিয়তার সিরিজ। সো কপারটা যদি হাইড্রোজেনের নিচে থাকে, তাহলে কপার কম সক্রিয় কপার বেশি সক্রিয় হাইড্রোজেনকে, কম সক্রিয় কপার বেশি সক্রিয় হাইড্রোজেনকে কি সরাইতে পারবে না, এজন্য হচ্ছে এখানে নো রিঅ্যাকশন হবে, বিক্রি হবে না। বাট জারণধর্মী অ্যাসিড যেমন ধরো হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, এটা হচ্ছে জারণধর্মী অ্যাসিড। আমি এই বিক্রিয়াগুলো হচ্ছে এখানে দেখাই, ভালো হবে। এখানে এই বিক্রিয়াটা হয় না, বাট জারণধর্মী অ্যাসিড যেমন ধরো হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা জারণধর্মী অ্যাসিড কেন? কারণ এইটা হচ্ছে তোমার, এটা বিয়োজিত অবস্থায় হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। সো এইটা হচ্ছে বিয়োজিত অবস্থায় হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? এন উৎপন্ন হবে পানি, NO2 এবং হচ্ছে জায়মান অক্সিজেন। কি উৎপন্ন করবে? জায়মান অক্সিজেন। সো এইটা বিয়োজিত অবস্থায় জায়মান অক্সিজেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে স্যার? জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন উৎপন্ন করায় আমাদের যে কপার বিক্রিয়া করবে, তো কপারটা তো সলিড, এই কপার এবং এই জায়মান অক্সিজেন বিক্রিয়া করে আমাদের কপার অক্সাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? কপার অক্সাইড উৎপন্ন করে। এই যে ধাতব অক্সাইড বা কপার অক্সাইড, এইটা আবার হচ্ছে তোমার এই নাইট্রিক অ্যাসিড বা HNO3 এটার সাথে বিক্রিয়া করে এখানে তোমার হচ্ছে যৌগগুলো উৎপন্ন করে, বা কপার নাইট্রেট। দেখো কপার নাইট্রেট উৎপন্ন করবে, CuNO3 কপার নাইট্রেট উৎপন্ন করছে, প্লাস কি উৎপন্ন করবে? প্লাস হচ্ছে পানি উৎপন্ন করবে। কয়টা পানি উৎপন্ন করবে? নাইট্রেট 2টা উৎপন্ন করছে, তাইলে পানি উৎপন্ন করবে কয়টা? এখানে হাইড্রোজেন আছে, এটা পানি উৎপন্ন করবে, এই যে একটা পানি উৎপন্ন করবে, দ্যাটস ইট, এইটা। ওকে, তো বুঝছো ব্যাপারটা? বুঝছো? মার্কার কই? তো দেখো কপার ফার্স্টে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কেন বিক্রিয়া করে না? কারণ হাইড্রোজেন বেশি সক্রিয়, কপার হাইড্রোজেনকে সরাইতে পারে না। বাট জারণধর্মী অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে কেন বিক্রিয়া করে? নাইট্রিক অ্যাসিড জারিত হইলে বা বিয়োজিত অবস্থায় জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেনের সাথে কপার বিক্রিয়া করলে কপার অক্সাইড উৎপন্ন হয়, পরে এই কপার অক্সাইডের সাথে আবার নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এই বিক্রিয়াটা হয়। তো সামগ্রিক বিক্রিয়া যদি লেখো তাইলে দেখো এখানে কি হয়েছে, সামগ্রিক বিক্রিয়ায় এক্স্যাক্টলি কি হয়েছে? কপার ছিল, এদিকে কপার ছিল, এই কপার এখানে মূলত হচ্ছে 4টা, এটা এবং এইটা কয়টা? 4টা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। বুঝছো?
এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে এই মানে জাইমান অক্সিজেন আছে, আর বুঝছো এই কপার জাইমান অক্সিজেন মিলিয়া কপার অক্সাইড উৎপন্ন হয়েছিল। সো দেখো এখানে কপার আর জাইমান অক্সিজেন মিলিয়া তো কপার অক্সাইড উৎপন্ন হয়েছিল, তার মানে এইটার মধ্যে কপার আর এইটার মধ্যে হচ্ছে এই জাইমান অক্সিজেনটা আছে, এক্সট্রা আর এখানে কপার অক্সাইড লেখা লাগবে না। সো কপার আর 4 অণু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, এটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। এখানে উৎপন্ন হয়েছে তোমার কপার নাইট্রেট CONR3 প্লাস এখানে দেখো কত, এখানে দেখো এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, বুঝছো? আচ্ছা এখানে 2টা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, মেবি 2টাই হওয়ার কথা। এই একটা হাইড্রোজেন পানি, এই একটা পানি, এখানে মিলে 2 অণু পানি আর হচ্ছে দেখো 2 অণু নাইট্রিক অ্যাসিড, সো এই নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। এখন যেটা লিখছি এটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া, এইভাবেই বিক্রিয়াটা হয়েছে, বুঝছো? কেন বিক্রিয়া করছে? কারণ এটা বিয়োজিত অবস্থায় জাইমান অক্সিজেন উৎপন্ন করে, এটাই মেন ব্যাপার স্যাপার। পরে যাই, কুমিল্লা বোর্ড 16। আচ্ছা, 1 নং বিক্রিয়া ধাতব আয়নটি কিভাবে শনাক্ত করবে? সমীকরণ আছে 1 নং বিক্রিয়াটা কি স্যার? 1 নং বিক্রিয়া বলছে ফেরিক ক্লোরাইড, 3টা ক্লোরিন, আয়রনের দুজনে 3 এখানে, এখান থেকে উৎপন্ন হয়েছে ফেরাস হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা সবচেয়ে ইজি। ধাতব আয়নটা কিভাবে শনাক্ত করবে? ধাতব আয়ন মূলত হচ্ছে এই যে ফেরাস ক্লোরাইড না, এটাকে বাংলে আমাদের ফেরিক ক্লোরাইডও আছে, ফেরাস ক্লোরাইডও আছে, এরকম আছে, মানে আয়রনের যে আয়রন প্লাস ক্লোরিনের ফেরিক ক্লোরাইড আছে, ফেরাস ক্লোরাইড আছে। সো এইটা থেকে আমরা এক্স্যাক্টলি পাই হচ্ছে ফেরাস 3 প্লাস প্লাস হচ্ছে 3 ক্লোরিন মাইনাস, আর এইটা থেকে পাই হচ্ছে আমরা Fe2 প্লাস আর 2Cl মাইনাস। সো এইখানে যে এইটা এক্স্যাক্টলি আমাদের এটা ফেরিক ক্লোরাইড না ফেরাস ক্লোরাইড, বা এই যে আয়নটা ধাতব আয়ন এটা Fe3 প্লাস না Fe2 প্লাস, এইটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা এইভাবে বুঝবো যে আমরা জানি ফেরিক ক্লোরাইড এই যে এখানে পানির সাথে বিক্রিয়া করে যে এখানে যে পদক্ষেপটা পড়ে, এটা হচ্ছে মূলত পদক্ষেপ পড়বে, এই পদক্ষেপটা পড়বে, এটা হচ্ছে লালচে বাদামি রঙের পদক্ষেপ পড়ে। তো লালচে বাদামি রঙের পদক্ষেপ পড়লে আমরা বুঝবো যে এখানে Fe3 প্লাস ধাতব আয়ন আছে, বুঝতে পারছো? লালচে বাদামি রঙের যদি হচ্ছে পদক্ষেপ পড়ে তাইলে আমরা বুঝবো এখানের মধ্যে কি আছে স্যার। দেখো লালচে বাদামি পদক্ষেপ পড়লে এটার মধ্যে আমরা বুঝবো যে Fe3 প্লাস আছে, লালচে বাদামি পদক্ষেপ। আর FeCl2 যদি হইতো বা Fe2 প্লাস হইতো তাইলে এটা পানির সাথে বিক্রিয়া করে এখানে তোমার ফেরাস হাইড্রোক্সাইড এটা উৎপন্ন করতো। এটা হচ্ছে জানো এটা হচ্ছে সবুজ পদক্ষেপ, এটা হচ্ছে সবুজ পদক্ষেপ পড়তো। তো সবুজ পদক্ষেপ পড়লে বুঝবো আমরা এখানে ফেরাস 2 প্লাস আছে, আর লালচে বা দামি পড়লে বুঝবো আমরা Fe3 প্লাস আছে। তো আমরা কীভাবে শনাক্ত করবো? তো এইটা বিক্রিয়া করে দেখে যদি লালচে বা দামি পদক্ষেপ পড়ছে তাইলে এখানে ধাতব আয়ন বা Fe3 প্লাস আছে, এইটাই শেষ। আরও কয়েকটা পদক্ষেপ আছে, আমি কয়েকটা পদক্ষেপের নাম লিখে দিই। মনে করো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে পদক্ষেপ, এটা মনে রাখবা সাদা বর্ণের পদক্ষেপ, এটা হচ্ছে সাদা বর্ণের পদক্ষেপ, সাদা বর্ণের, বুঝছো? পরে আছে কপার হাইড্রোক্সাইড CaOH2, এটা হালকা নীল, বুঝছো? পরে জিঙ্ক হাইড্রোক্সাইড, এইটা মনে রাখবা এটা হচ্ছে সাদা বর্ণের পদক্ষেপ, বুঝছো? সাদা বর্ণের পদক্ষেপ। আর ফেরাস হাইড্রোক্সাইড হচ্ছে সবুজ পদক্ষেপ, আর ফেরিক হাইড্রোক্সাইড হচ্ছে লালচে বাদামি। এই পদক্ষেপগুলো মনে রাখলে হচ্ছে তুমি এই অধ্যায়টা পার করে যেতে পারবে আশা করি। আমি মেবি কোনো কিছু ভুল লিখি নাই, যে এখানে বিক্রিয়াগুলো আছে সুন্দরভাবে। সাদা বর্ণের পদক্ষেপ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সবুজ হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হচ্ছে লাল বাদামি, কপার হাইড্রোক্সাইড লাল নীল বর্ণের, আর জিঙ্ক হাইড্রোক্সাইড সাদা বর্ণের। সব ঠিক আছে। এই পদক্ষেপগুলো একটু মনে রাখো কোনটাতে কোন বর্ণের পদক্ষেপ। তোমাকে বলবে যে কপার 2 প্লাস আয়ন কীভাবে শনাক্ত করবে, যে কপার 2 প্লাস আয়ন কীভাবে শনাক্ত করবে স্যার বলো? তাইলে এখানে মনে করো কপারের যে যৌগটা থাকবে ওইটা পানির সাথে বিক্রিয়া করে যখন কপার হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এবং হালকা নীল বর্ণের পদক্ষেপ পড়বে, তখনই আমরা বুঝতে পারবো এখানে মধ্যে কপার 2 প্লাস আছে।
এইভাবে এগুলা যেভাবে করছি এইভাবে এগুলা তুমি হচ্ছে লিখতে পারো, বুঝতে পারছো? ওকে, আমরা গোতে যাই। উদ্দীপকের উভয় বিক্রিয়ায় পানির উপস্থিতি সংঘটিত হলে বিক্রিয়ার ধরন ভিন্ন। আমি বুঝাই, এই যে আগেই বলছি, দেখো এই যে এটা চ্যাপ্টার কি স্যার? চ্যাপ্টার তোমার হচ্ছে 7-এর কোয়েশ্চেন, FeOH 3 + HCl। এটার মধ্যে দেখো পানি আরেকটা যৌগের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন যৌগ উৎপন্ন করছে, তার মানে এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া প্লাস এটা অধক্ষেপও পড়ে, এটা অধক্ষেপ পড়ে এখানে, জন্য এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়ার সাথে, বুঝছো? আর্দ্র বিশ্লেষণ প্লাস অধক্ষেপণ। বাট এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এইটার সাথে দেখো 6 অণু পানি যুক্ত হয়েছে, তা এই 6 অণু পানি ক্যালসিয়াম ক্লোরাইডের ক্লাসের সাথে জাস্ট যুক্ত হয়ে বসে আছে, নতুন কোনো যৌগ গঠন করে নাই। তার মানে এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, আমরা সবাই জানি। এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। সো দেখো দুইটা বিক্রিয়া এই পানির উপস্থিতি থাকলেও একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ আর একটা হচ্ছে পানি যোজন, বুঝতে পারছো? ওকে, এই বিক্রিয়া দুইটার ধরন ভিন্ন আছে। পড়ে যায় ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এইটার গ নাম্বারটা দেখো, এখানে যে গ লিখি এটা কি দেখা যায়? ওরে ওরে, আমাদের হচ্ছে আর একটু এইদিকে সরানো উচিত, এই দিক। আর ঠিক আছে, আচ্ছা ওকে। এই যে পিএইচ এর কথা বলছেন, আমি বলি পিএইচ মানে কি? পিএইচ জিনিসটা হচ্ছে হাইড্রোজেন আয়নের গণমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। মানে পিএইচ ইজিক্যাল টু কি স্যার? হাইড্রোজেনের গণমাত্রা, এটা দিয়ে গণমাত্রা বোঝায়, এটা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তার মানে পিএইচ ইজিক্যাল টু -log H+, এটা মনে রাখবা, পিএইচ ইজিক্যাল টু -log H+। ওকে, আমি কয়েকটা পিএইচ তোমাকে হচ্ছে হিসাব করে দেখাই। মনে করো বললো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গণমাত্রা, এটার গণমাত্রা মনে করো তোমাকে বলে দিল 0.1 মোল। এটার পিএইচ কত? তোমাকে বললো পিএইচ কত। সো আমরা জানি পিএইচ ইজিক্যাল টু কি স্যার? আমরা জানি, তুমি এইভাবে করবা যে পিএইচ ইজিক্যাল টু, আমরা জানি হচ্ছে -log H+। ওকে, সো দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের গণমাত্রা 0.1 মোল বলছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটাই আছে এবং এটা গণমাত্রা 0.1 মোল বলছে। তুমি বসাইবা -log H+ এর জায়গায় 0.1, পরে এইটাকে ক্যালকুলেটারে হিসাব করবা, ক্যালকুলেটারে তুলবা -log, বুঝছো? ক্যালকুলেটারে সুন্দরভাবে তুলবা -log, যাদেরটা বৃত্তি লিখে লাগে লিখবা 10 ভিত্তিক, বুঝছো? -log 10 ভিত্তিক। এই যে এটা কত? 0.1, এটা তুললে, এই যে স্যারে দেখছি, এটা হচ্ছে বৃত্তিটা তোলা লাগে, জন্য 10 বৃত্তিটা তুলছি। তাদের বৃত্তি তোলা না লাগে ডিরেক্ট লিখলেই হবে। -log 10, 0.1 তুলে এটা থেকে আসে, দেখো এটা 1, মানে এটার পিএইচ হচ্ছে 1, এটা হচ্ছে পিএইচ 1। যদি তোমাকে বলতো যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এইটার পিএইচ মনে করো বলছে তোমাকে 0.02 মোল, কি বলছে? এইটা সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা, এই যে জিনিসটা, এটা হচ্ছে তোমার মূলত সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা। তো সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা যদি 0.02 মোল দেয়, এটার পিএইচ কত হবে? সো পিএইচটা যখন বের করবা, আমরা পিএইচের সূত্র হচ্ছে -log H+। এখানে যে অ্যাসিড দিছে এইটার এই গণমাত্রা না, বরং এইটা হচ্ছে এই যে গণমাত্রা, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের গণমাত্রা। সো এইটা যখন করবা তখন তোমাকে দেখতে হবে যে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। কয়টা আছে? 2টা। তার মানে সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা 0.02 মোল হইলে এই অ্যাসিডের মধ্যে H+ এর গণমাত্রা হবে, যেহেতু 2টা হাইড্রোজেন আছে, 2 ইন্টু এই অ্যাসিডের গণমাত্রা, বুঝতে পারছো? এই জিনিসটা বুঝে শুনে করবা। তো এইটা করলে আসে আমাদের 2 ইন্টু 0.02, এটা করলে আসে কত জানো? 0.04 মোল, 0.04 মোল আসে। তো তুমি এখানে মান বসাইবা -log H+ এর জায়গায় 0.04। এইটা যদি হিসাব করো স্যার, এইটা হিসাব করলেই হচ্ছে তুমি আনসার পেয়ে যাবা। -log 10 ভিত্তিক 0.04,
এটা করলে আসে 1.39 1.39, এটা হচ্ছে পিএইচ, বুঝছো? ওকে, এইবার যদি বলে এটার পিএইচ তো বলছে, এবার যদি বলে পিওএইচ কত, এবার যদি বলে পিওএইচ বের করো, তার মানে পিওএইচটা মনে রাখবা, পিওএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ। কি স্যার? পিওএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ, বুঝছো? তাহলে পিওএইচ বের করতে হইলে এই যে পিএইচ 1.39 বের হয়েছে, এটা যদি পিওএইচ কত এটা বের করতে হইলে তুমি 14 থেকে এই পিএইচ এর যে মানটা 1.39 এটা বিয়োগ দিলেই হচ্ছে পিওএইচ পেয়ে যাবা। আশা করি ভাইয়া তোমাকে হচ্ছে ব্যাপারটা বুঝাই দিছি, সো 12.61, বুঝতে পারছো? 12.61 হচ্ছে পিএইচ। পিএইচ জিনিসটা দিয়ে তোমাকে কি বোঝায়? তুমি তো বেসিক জানো পিএইচ দিয়ে কি বোঝায়, অ্যাসিড না ক্ষার এগুলা বোঝায়। পিএইচ হচ্ছে তোমার কয়টা থাকে, বই কই? পিএইচ হচ্ছে 14 পর্যন্ত থাকে এখানে, এই যে পিএইচ হচ্ছে 14 পর্যন্ত থাকে, দেখতেছো বইয়ের মধ্যে? এর মধ্যে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত হচ্ছে অ্যাসিড, আর 7 হইলে পিএইচ 7 হইলে একদম 7 হইলে এটা হচ্ছে নিরপেক্ষ। পিএইচ যদি 8 থেকে 14 মধ্যে থাকে তাহলে ওইটা হচ্ছে ক্ষার, ক্ষার বোঝায়, মনে রাখবা। ওকে, সো আমরা এবার হচ্ছে পার্টের ম্যাথটা করি। আমরা এক্সট্রা অনেক কিছুই শিখছি, দ্যাটস এনাফ ফর আস। এবার হচ্ছে আমরা পার্টের ম্যাথটা করি। (0.05 মোল। আচ্ছা দেখো এখানে বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, এটা X এর সাথে বিক্রিয়া করে এখানে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস H2O। ওকে, তার মানে আমরা জানি দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হয়েছে H2O। তার মানে অবভিয়াসলি এখানে কাপলাটা কই আছে, আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটু আগে দেখছি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, দেখছিলাম না? সো বাট একটা না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেহেতু ক্লোরিন 2টা, তার মানে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তার মানে এখানেও 2 মোল পানি উৎপন্ন হবে। এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো বুঝতে হবে। সো 0.05 মোল এক্স দ্রবণের, বলতে এখানে এক্সটা কি, এক্স হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো 0.05 মোল এক্স এর দ্রবণ, এক্স দ্রবণ, বুঝছো? মানে এক্স দ্রবণের ঘনমাত্রা, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, এটা হচ্ছে ঘনমাত্রা। কার ঘনমাত্রা? HCl এর ঘনমাত্রা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। শুধু এটা হচ্ছে এই জিনিসটা শুধু HCl এর ঘনমাত্রা। তো তুমি বের করবা এটার পিএইচ, তুমি কি বের করবা স্যার? এটার পিএইচ। সো এটার পিএইচ বের করবা। তো পিএইচ বের করতে হইলে আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস। সো আমাদেরকে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে, H প্লাসের ঘনমাত্রা বের করতে। সো এইটা থেকে H প্লাসের ঘনমাত্রাটা বের করো। তো H প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু কি স্যার? দেখো এখানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড না, 2টা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, বুঝছো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই বিক্রিয়া 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে, 2 মোলে 2টা হাইড্রোজেন আছে, বুঝতে পারছো? 2 মোলে 2টা হাইড্রোজেন আছে, তার মানে 2 ইন্টু H প্লাসের ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.05, এটা করলে 0.1 মোল আসবে। সো এবার মান বসাও, মাইনাস লগ H প্লাসের জায়গায় 0.1 মোল, এটা ক্যালকুলেটারে বসাইলে যে আনসার আসে ওইটাই আনসার। কত আসছে? 1 আসছে, এই যে পিএইচটা 1 আসছে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, দৈনন্দিন জীবনে উদ্দীপকের বিক্রিয়াটির গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এই যে বিক্রিয়াটা, উদ্দীপকের বিক্রিয়াটা, এটার দৈনন্দিন জীবনে গুরুত্ব অপরিসীম আমরা জানি। প্রশমন বিক্রিয়ার গুরুত্ব যেটা আছে না, এই পার্টটা পড়ে ফেলবা বই থেকে, বা আমি দেখাই দিতেছি। এই যে এখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এটা বিক্রিয়া করে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। হ্যাঁ, সো এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়ার নাম কি স্যার? এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটার নাম কি? এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবং আমরা জানি প্রশমন বিক্রিয়ার গুরুত্ব অনেকটা আছে। প্রশমন বিক্রিয়ার গুরুত্ব তুমি পাবা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা বলতে আমি ডিরেক্ট ওই যে আমাদের পেটের যখন ব্যথা হয়, পেটের অ্যাসিডিটি দূর করতে, বুঝছো? অ্যাসিডিটি দূর করতে ডিরেক্ট, এটা অ্যাসিডিটি দূর করতে ডিরেক্ট ব্যবহার হয়, দূর করতে। কারণ এই জিনিসটা
এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই বেচারার নাম হচ্ছে অ্যান্টাসিড ঔষধ, আমরা দেখছিলাম। তার মানে অ্যান্টাসিড ঔষধ দিয়ে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড পারে পেটের মধ্যে তখন যে অ্যাসিডিটিটা দূর করি, সো এর ক্ষেত্রে এইটা ব্যবহার হয়। পরে দাঁতের যত্নেও হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া গুরুত্ব অপরিসীম। কারণ আমরা যখন হচ্ছে খাবার টাবার খাই তখন আমরা যখন খাবার টাবার খাই তখন আমাদের দাঁতের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া এগুলা তোমার কী হয়, অ্যাসিডিটির কারণে এগুলা জমে দাঁতে এনামেলকে নষ্ট করে দেয়। আমরা যে টুথপেস্ট এটা দিয়ে যে দাঁত ব্রাশ করি ওইটার মধ্যে ক্ষার থাকে, ক্ষার ওই অ্যাসিডগুলোকে নষ্ট করে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। মানে হচ্ছে দাঁতের যত্নে মানে মূলত মুখের ভেতরে অ্যাসিডিটি হইলে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে অ্যাসিডিটিটা দূর হয়ে যায়, তো দাঁতের এনামেলটা নষ্ট হয় না। তো দাঁতের যত্নে এগুলো হচ্ছে ব্যবহার হয়। কৃষিক্ষেত্রে ব্যবহার হয়, এটা হচ্ছে বিশ্লেষণ করে লিখবা আর কি। কৃষিক্ষেত্রে কীভাবে ব্যবহার হয় বলো। মাটির পিএইচ যদি জমিতে অ্যাসিডিটি বেড়ে গেলে, বুঝছো, জমিতে কৃষিক্ষেত্রে এটাও লিখে দিই, এটা তো আগেই দিছি অ্যাসিডিটি দূর করতে কি পেটের। জমিতে অ্যাসিডিটি বেড়ে গেলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটা দিলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিলে হচ্ছে ব্যবহার করা যায়, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যাসিডিটি দূর হয় আর কি, এবং ফলনের উপযোগী হয়। কৃষিক্ষেত্রে এটা আর একটু এক্সপ্যান্ডলি যদি পড়ো, আমি যদি বলি এই কোয়েশনের বাইরে গিয়ে যদি আনসার করতে বলি, ডিরেক্ট যদি বলে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, এখানে তো নির্দিষ্ট একটা বিক্রিয়া দিয়ে দিছে, তো উদ্দীপকের বিক্রিয়াটির গুরুত্বর ক্ষেত্রে দাঁতের যত্ন টান দিও না এখানে, কারণ দাঁতের যত্ন এটাতে সরাসরি না। অ্যাসিডিটি আর কৃষিক্ষেত্রে এটা দিবা, কৃষিক্ষেত্রে এটা ইউজ করতে পারি, আর ওই যে অ্যান্টাসিড ঔষধ হিসেবে এটাকে ইউজ করতে পারি। বাট যদি শুধু প্রশমন বিক্রিয়ার গুরুত্ব বলে, তো প্রশমন বিক্রিয়ার গুরুত্ব হচ্ছে পরিপাকে বা খাদ্য হজমে, এই জিনিসটা স্মৃতি দূর করতে মূলত এটা হচ্ছে পরিপাকের ক্ষেত্রে আর কি, পরিপাকের ক্ষেত্রে। দাঁতের যত্নে তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে। সো কৃষিক্ষেত্রে বুঝছো আমরা দেখছি হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করতে চুন ব্যবহার করা হয়। চুন কেন ব্যবহার করা হয়? মাটিতে অ্যাসিডিটি দিলে চুন মানে ক্ষার হিসেবে চুন দেয়। আরও হচ্ছে তোমার ক্ষারকত্ব বাড়লে তখন হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড টাইপের জিনিসপাতি দেয়। সো এগুলো একটু দেখে রাখো, শিখে রাখো, পরে যাই। রিমোট কোথায়? আচ্ছা, বগুড়া ক্যান্টনমেন্ট। এটাতে বলছে কোনো দ্রবণের অম্লত্ব ক্ষারকত্ব পরিমাপের জন্য পিএইচ মান জানা জরুরি। উদ্দীপকের বিষয়টির সীমা বলতে কি বুঝো? বিভিন্ন দ্রবণে ক্ষেত্রে তা ব্যাখ্যা করো। পিএইচের সীমা আছে, বুঝছো, পিএইচ যে স্কেল আছে না, এই যে পিএইচ স্কেল মনে করো আঁকলাম। আচ্ছা, আমি এগুলো সুন্দরভাবে দিই, দাগ আছে বইয়ে সুন্দরভাবে হচ্ছে পাবা। 1 2 3 4 5 6 7 1 2 7 8 9 10 11 12 13 14 এতটুকু ঠিক আছে। এই যে এটা হচ্ছে পিএইচ, হ্যাঁ, 0 7 8 9 10 11 12 13 এই যে এইটার মধ্যে এই যে এই যে স্কেল এটাই পাই আঁকছে, এইখানে 0 থেকে 6 পর্যন্ত, এটা 6, এটা হচ্ছে 8, এটা 6, এটা 7। 0 থেকে 6 পর্যন্ত এতটুকু হচ্ছে অ্যাসিড বোঝায়, বুঝছো। 8 থেকে 14 এগুলো হচ্ছে ক্ষার বোঝায়, আর এই 7 দ্বারা হচ্ছে নিরপেক্ষ বোঝায়। 7 দ্বারা কি বোঝায়? নিরপেক্ষ বোঝায়।
সো এই বিষয়টার সীমা বলতে আমি বাস্তবে যে অ্যাসিডগুলো আছে বুঝছো, বাস্তবে যতটা অ্যাসিড আছে এই প্রতিটা বাস্তবে যতটা অ্যাসিড আছে এই প্রতিটার পিএইচ সীমা হচ্ছে 0 থেকে 14 ভেতর মধ্যেই থাকে, 0 থেকে 14 মধ্যেই থাকে। এখান থেকে বাড়েও না কমেও না, বুঝতে পারছো? বাড়েও না কমেও না। সো বাড়েও না কমেও না, এজন্য হচ্ছে এই পিএইচের সীমা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। এর মধ্যে 0 থেকে 6 এর মধ্যে থাকলে ওইটা অ্যাসিড, ঠিক 7 যদি পিএইচ থাকে ওইটা নিরপেক্ষ, আর 8 থেকে 14 এর মধ্যে থাকলে ওইটা ক্ষার। যেমন ধরো পানির পিএইচ আমরা জানি হচ্ছে কত, 7। পানির পিএইচ 7 কেন হয়? কারণ পানিতে যে হাইড্রোজেন আয়ন থাকে, ওইটার ঘনমাত্রা থাকে 10⁻7 মোল। সো ওইটা থেকে যখন আমরা পানির পিএইচটা বের করি তখন হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস না। সো এইচ প্লাসের জায়গায় আমরা কী ব্যবহার করব? মাইনাস লগ এইচ। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পানিতে 10⁻7, ওইটা থেকে পানির পিএইচ আসছে 7। এবার মনে করো পানিতে হচ্ছে একটু ক্ষারকত্ব বেড়ে গেছে। পানিতে যদি ক্ষারকত্ব বেড়ে যায় তখন দেখবো হচ্ছে হাইড্রোজেন আয়নের বুঝছো ক্ষারকত্ব বাড়লে, পানিতে ক্ষারকত্ব বেড়ে গেলে বুঝছো দেখবা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাবে। ক্ষারকত্ব বাড়লে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে 10⁻10 মূল হয়ে গেছে বা 10⁻9 মূল হয়ে গেছে। মনে করো 10⁻9 মূল হয়ে গেলে এবার যখন তুমি পিএইচটা বের করবা তখন দেখবে এটা হচ্ছে 10⁻9 দাও, তখন দেখবা 9 পিএইচ বের হয়েছে। পিএইচ কত বের হয়েছে? 9। সো 9 মানে কি? এটা নিরপেক্ষ না। তখন আমরা বুঝবো পানিতে ক্ষারকত্ব বাড়লে পানির ঘনমাত্রা কমে গিয়ে 10⁻7 হয়ে যাবে, তখন পিএইচ হয়ে গেল 9। পিএইচ 9 হলে তো আমরা এমনিতেই বুঝতে পারবো পিএইচ যদি 9-এর মধ্যে হয়, 9 তো এইখানে, তার মানে অবভিয়াসলি এটা ক্ষার। তো আমরা বুঝবো যে পানির মধ্যে ক্ষার বেড়ে গেছে, এই জন্য 9 হয়েছে। বুঝতে পারছো? তো এইভাবে পিএইচের সীমা দিয়ে আমরা হচ্ছে অ্যাসিড ক্ষার নিরপেক্ষ এগুলো হচ্ছে জানতে পারি। এইটা তো স্বাস্থ্যক্ষেত্রে উদ্দীপকের বিষয়টার গুরুত্ব, এই যে স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্ব যেটা, সেটা হচ্ছে আমি বলি পিএইচ দিয়ে হচ্ছে অনেক কিছু, সব কিছু হচ্ছে পিএইচ দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। কিভাবে? আমাদের যে মানুষ আছে আমাদের পাকস্থলীর পিএইচ, এনে লিখি আমি একটু, এই যে পাকস্থলী, স্বাস্থ্যক্ষেত্রে দেখে পাকস্থলীর পিএইচ কত জানো? 1। পাকস্থলী অ্যাসিডিটি থাকে। মানুষের ত্বকের পিএইচ হইতেছে 4.8 থেকে 5.5। 4.8 থেকে 5.5। মূত্র আছে না, মূত্রের অ্যাসিড হচ্ছে 6, তার মানে মূত্রের পিএইচ হচ্ছে 6। তার মানে মূত্র যেটা, এটা এক ধরনের, মানে এটার মধ্যে অ্যাসিডিটি আছে, এক ধরনের অ্যাসিড আবার পাইব না, এটার পিএইচটা একটু আর কি। সো রক্ত কি স্যার? রক্তের পিএইচ থাকে 7.43 থেকে 7.45। বুঝতে পারছো? পরে হচ্ছে অগ্নাশয় রস, মনে রাখবো অগ্নাশয়ের পিএইচ হচ্ছে 8.1 বা 8.10। এগুলা মনে রাখো, এগুলো হচ্ছে মুখস্থ রাখো। স্বাস্থ্যক্ষেত্রে পিএইচের গুরুত্ব অপরিসীম, কারণ দেখো আমাদের ত্বকের হচ্ছে পিএইচ 4.8 থেকে 5.5। কারণ ত্বকের মধ্যে যদি একটু অ্যাসিডিটি থাকে বা ত্বকের পিএইচ যদি এত থাকে, তাহলে ত্বকের মধ্যে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া বা কোনো কিছু আসে ওইটা ধ্বংস করতে পারে। যদি এই অ্যাসিডের থেকে কম, এই পিএইচের থেকে কম বা বেশি হয়ে যায় তখন ওইটা ত্বকের ক্ষতি করে। সো আমরা যে ক্রিম প্রসাধনী যেগুলো ইউজ করি, এগুলা মানুষের ত্বকের যে মানে পিএইচের নির্ভরতাটা দেখে আমরা বুঝে শুনে যে জিনিসগুলো ইউজ করি, ক্রিম বা ফেস ওয়াশ বা যাই বলো, ওইগুলার পিএইচ হচ্ছে 4 মানে প্রসাধনী যেগুলো আছে বুঝছো, ওইগুলার পিএইচ আর কি 4.8 থেকে 5.5 মধ্যে রাখা হয়, যাতে হচ্ছে আমাদের ত্বকের পিএইচের সাথে ম্যাচ করে। সো এটা চিকিৎসা ক্ষেত্রে তো ইউজ হইতেছে বুঝছো, স্বাস্থ্যক্ষেত্রে ইউজ হইতেছে। তারপরে হচ্ছে রক্তর পিএইচ, এইটা থেকে বেশি কম হয়ে গেলে সমস্যা, মানুষ মারাও যেতে পারে। সো এই বিষয়টা কিন্তু আমরা তো পিএইচ স্কেলের মাধ্যমে দেখতে পারি, নির্ণয় করতে পারি। সো এই জিনিসটা পিএইচটা স্বাস্থ্যক্ষেত্রে অনেক বেশি তোমার ইউজ হয়, বা এটা স্বাস্থ্যক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। অগ্নাশয় রসের পিএইচ 8.1, এটা কম বেশি গেলে সমস্যা বুঝছো। মূত্রের পিএইচটাও, এগুলা বুঝছো, এগুলো স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, কারণ এগুলা না জানলে তো আমি এগুলা ব্যবহার করতে পারবো না। আমি মনে করো পিএইচ জানি না, মানুষের ত্বকের পিএইচ যে 4.8 থেকে 5.5 মধ্যে থাকা লাগে। সো আমি একটা ক্রিম বানাইলাম যেটার পিএইচ 3, ওইটা মুখে দিলে মুখটা জ্বলে যাবে। বুঝতে পারছো? মুখ হচ্ছে ঠিক হওয়ার কথা, বা ফেস ওয়াশ, এমন ফেস ওয়াশ মেক করছো যে এটার পিএইচ হচ্ছে 3। সো এটা 4.8 থেকে কম না, এটা দিলে মুখের মধ্যে দিলে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার হওয়ার কথা, ভালো মতো পরিষ্কার হয়ে যাবে, একদম চামড়া চলে যাবে।
বুঝা গেছে ব্যাপারটা। স্বাস্থ্যক্ষেত্রে এগুলোর গুরুত্ব কিন্তু অনেক অপরিসীম। জয়পুর হার্ট গার্লস ক্যাডেট কলেজ। পিডিএফে তো তোমাদের এগুলার পিডিএফে একদম আনসার শিটও আছে, বুঝছো? এগুলার যে পিডিএফগুলা পাইয়া যে প্রোভাইড করি ওগুলাতে কিন্তু একদম আনসার শিট সহ থাকে। সো আনসার শিটের উত্তরগুলা পড়লেও তুমি হচ্ছে একটু ধারণা পেয়ে যাবে। আসো জয়পুর হার্ট গার্লস ক্যাডেট কলেজ, এই যে কোয়েশ্চেনটা আমরা এই যে অনেকটা আগাই গেছি, এদিকে সরাই, ঠিক আছে। আমরা 1 ঘন্টা 10 মিনিট ক্লাস করেছি এতক্ষণে। আজকে ক্লাসটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আহারে আহারে। আচ্ছা, পানিতে এ এর উপস্থিতিতে পানির গুণগত মান হ্রাস করে। আচ্ছা, এগুলা হচ্ছে ক্ষরতার জন্য দায়ী, আমরা জানি। বলছে বি আর সি এর মধ্যে রাসায়নিক পদ্ধতিতে কিভাবে হচ্ছে পার্থক্য করবে উপযুক্ত বিক্রিয়া দেখা হয়, যে আমি দেখাই। এই যে এটা আবার আসছে, যে বি যেটা আছে এটা হচ্ছে আমাদের ফেরাস নাইট্রেট, সি যেটা আছে এটা হচ্ছে ফেরিক নাইট্রেট, কারণ NO3, এই যে এখানে 3 আছে, 3 মানে আয়রনের যোজনী 3। এটা রাসায়নিক পদ্ধতিতে কিভাবে পৃথক করবে স্যার, পার্থক্য করবে বলো? আমরা জানি যে Fe3+ হইলে ওইটার যে তোমার ইয়েটা হয়, মানে পদক্ষেপটা পড়ে, ওইটা হয় লালচে বাদামি, 2+ হইলে সবুজ। তো ওইটা থেকে তো আমরা বুঝতে পারি, বুঝতে পারছো? ওকে, তো আমরা কিভাবে পৃথক করব, যে একটা টেস্ট টিউবে এগুলাকে নিব, নিয়ে মনে করো যে একটা টেস্ট টিউবে এটা নিলাম, ফেরাস নাইট্রেট নিলাম, ওইটার মধ্যে যদি হালকা করে সোডিয়াম হাইড্রোক্সাইড ডালে দেখবো সেখানে যে পদক্ষেপটা পড়বে ওইটা হবে সবুজ বর্ণের। সো তুমি হচ্ছে লিখবা, এগুলো সুন্দর করে লিখবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ পরীক্ষা, বুঝছো? তো টেস্ট টিউবে লৌহ লবণের জলীয় দ্রবণ নেওয়া হলো, এরপর ওই দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, এগুলো লিখো। পরে হচ্ছে বিক্রিয়াগুলো কিভাবে দেখে বা স্যার, এই যে ফেরাস নাইট্রেট আছে, এইটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এখান থেকে উৎপন্ন করবে FeOH2 ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে NaNO3 2 দিয়ে সমতা হয়ে যাবে, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। তো এই যে FeOH2 উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে সবুজ বর্ণের অদক্ষেপ, এই সবুজ বর্ণের অদক্ষেপ। তাহলে সবুজ অদক্ষেপ, তার মানে এটা থেকে আমরা বুঝতে পারবো এখানে Fe2+ আছে, Fe2+ আয়ন আছে, এই জন্য তো সবুজ অদক্ষেপ পড়ছে। পরে দেখবো ওই যে ফেরিক নাইট্রেট আছে, যে এইটার মধ্যে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ফুটায় ডালবো, তখন দেখবো এইখানে FeOH3 পদক্ষেপটা পড়বে, বুঝছো? Fe3 পদক্ষেপটা পড়ার জন্য এখানে 3 হবে, এইটা পদক্ষেপটা পড়ার জন্য এখানে হচ্ছে লালচে বাদামি হচ্ছে তোমার পদক্ষেপ পড়বে। এটা থেকে আমরা বুঝতে পারবো এখানে Fe3+ আয়ন আছে, দ্যাটস ইট, বুঝছো? এভাবে পার্থক্য করতে পারবো, পদক্ষেপটা দেখে কোনটা কোন দ্রবণ এটা আমরা বুঝতে পারবো, যে কোনটা ফেরাসের নাইট্রেট আর কোনটা ফেরিকের নাইট্রেট, বুঝছো? এই জিনিসটাকে বুঝছো না? হ্যাঁ, ঠিক আছে। ওকে, এইবার এইটার যে গ নাম্বারটা করবো, সো গ নাম্বারটা করার আগে তুমি একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে বলছে যে পানিতে এ এর উপস্থিতি আছে সে পানির গুণগত মান কিভাবে উন্নত করবে। আচ্ছা, আমরা জানি ক্ষরতা একটা জিনিস আছে এই চ্যাপ্টারে, বাবা ক্ষরতা দুইটা আছে, একটা আছে স্থায়ী ক্ষরতা বা অস্থায়ী ক্ষরতা, একটা আছে অস্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, বুঝছো? অস্থায়ী ক্ষরতা কেন হয়? অস্থায়ী ক্ষরতা হয় যে বাইকার্বনেট CO3H- বাইকার্বনেট যে আছে না, মনে করো ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এইভাবে ধাতব বাইকার্বনেট যখন পানির মধ্যে মিশে যায় তখন তোমার অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। আর ক্লোরাইড, ক্লোরাইড, সালফেট, বুঝছো? এইগুলা ধাতব ক্লোরাইড, ধাতব সালফেট যখন হচ্ছে পানির সাথে মিশে তখন হচ্ছে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। অস্থায়ী ক্ষরতা আমরা জাস্ট তাপ দিলে, বুঝছো? অস্থায়ী ক্ষরতা তাপ দিলে হচ্ছে দূর হয়ে যায়, অস্থায়ী ক্ষরতা তাপ দিলেই দূর হয়ে যায়। আর স্থায়ী ক্ষরতা দূর করতে অনেক প্রসেস লাগে, আচ্ছা, এবার পানি যখন ক্ষর হয়ে যায় তখন হচ্ছে
এই ক্ষরতার জন্য পানিতে যদি তুমি সাবান দিয়ে কোনো জিনিস ধৌত করা ট্রাই করো তখন দেখবো হচ্ছে সাবান ফেনা দিতেছে না। সাবানটা কেন ফেনা দেয় না আমি বলি, সাবান মানে আর বন্ড COO, এটাই তো সাবান। সাবান এখানে আরটা হইতেছে তোমার হচ্ছে আরে কার্বন সংখ্যা হচ্ছে আরে কার্বন সংখ্যা হচ্ছে তোমার 17 থেকে 35-এর মধ্যে থাকে। হ্যাঁ, 17 থেকে বেশি থাকে আর কি। আরে কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে বেশি থাকে। তার মানে মনে করো একদম 17 ধরলে আরটাকে আমরা ধরতে পারবো C17H35 বন্ড, এটা হচ্ছে আর। এটা মূলত সাবান বা এখানে আর বন্ড COO যে দিছি, এখানে আরটা মানে হচ্ছে C17H35। তো এটা যদি ধরো তাহলে তোমার ডিরেক্ট সাবানটা এখানে তৈরি হয়ে গেছে। এই যে সাবান, এটা কীভাবে ফেনা দেয়, এটা যখন পানিতে মিশাও আর কি, অ্যাকুয়াস করো, সো তখন এটা জলীয় দ্রবণে, বুঝছো, অ্যাকুয়াস লেখো জলীয় দ্রবণ, এটা জলীয় দ্রবণে COO- সোডিয়াম প্লাস এইভাবে হয়। সো এই যে স্টিয়ারেটের কারণে, এটার কারণে হচ্ছে সাবান ফেনা দেয়। সো এটার কারণে সাবান থেকে ফেনা উৎপন্ন হয়। এটা ফেনা না, বাট এটার কারণে সাবান থেকে ফেনা উৎপন্ন হয়। বাট ফেনা দেয় না কখন? মনে করো এই যে মনে করো আমরা ধরলাম যে পানির মধ্যে স্থায়ী ক্ষরতা আছে, ধরলাম যে ক্যালসিয়ামের ক্লোরাইড। হ্যাঁ, এই যে পানির মধ্যে ক্লোরাইড, সালফেটের ধাতব সালফেট, ধাতব ক্লোরাইড থাকলে তো স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। মনে করলাম ক্যালসিয়াম ক্লোরাইড, এই ক্যালসিয়াম ক্লোরাইড পানির সাথে মিশে গেছে। তার মানে পানির সাথে যদি এটা মিশে যায়, পানির মধ্যে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়েছে। তো স্থায়ী ক্ষরতা সৃষ্টি হইলে তখন কি হবে? তখন হচ্ছে এই যে ব্যাপারটা আছে না, C17 বা এইভাবে বুঝে, এটা দিয়ে বুঝে, আর মানে মনে রাখো এইটা। সো আর বন্ড COO, এইটা যখন এই ক্যালসিয়াম ক্লোরাইডকে সামনে পায়, তখন এই জিনিসটা কি হয় স্যার, এই আর বন্ড COO এইটার সাথে এই যে ক্যালসিয়ামটা আছে না, ক্যালসিয়ামটা মিশে যায়। বুঝতে পারছো? এটার সাথে ক্যালসিয়ামটা মিশে যায়। তো আর বন্ড COO, ক্যালসিয়ামের দুজনে যেহেতু 2, তাইলে এরকম হবে 2C, এটা উৎপন্ন হয়। এটা মানে কি, ক্যালসিয়ামের স্টিয়ারেট উৎপন্ন হয়ে গেছে। স্টিয়ারেট উৎপন্ন হওয়ার জন্য হচ্ছে, মানে দেখো এখানে যে COO- বন্ড দিয়ে উৎপন্ন, এটা উৎপন্ন না হয়ে ক্যালসিয়ামটা এটার সাথে হচ্ছে অ্যাড হয়ে গেছে, আর সোডিয়াম আর ক্লোরিনের বাকিটা উৎপন্ন করবে। আর লিখলাম এইটা হইলে আর সাবান ফেনা দেয় না। সো এগুলো হচ্ছে ক্ষরতার জন্য হয়। সো আমরা দেখব যে পানিতে আছে, মানে কি, এইগুলা ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, এগুলা কি, এই দুইটা দ্বারা হচ্ছে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়, এইটার দ্বারা অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। সো এগুলোর উপস্থিতি আছে, সে পানির গুণগত মান কীভাবে উন্নত করবে, মানে স্থায়ী বা অস্থায়ী ক্ষরতা যেগুলো আছে ওইগুলো তুমি কিভাবে দূর করবে। বুঝতে পারছো কোয়েশ্চেনটা? বুঝতে পারছো এবার মোটিভটা? আচ্ছা, সো এখানে আমাদের কি কি আছে স্যার? মানে হচ্ছে কি, এর মধ্যে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, পরে আছে ক্যালসিয়াম বাইকার্বনেট। সো এই যে ক্যালসিয়াম, এইটা দিয়ে আগে দেখি। আমরা জানি অস্থায়ী ক্ষরতার জন্য হচ্ছে দায়ী কোনটা স্যার? HCO3-। এই যে বাইকার্বনেট আছে, এটা অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী, এবং অস্থায়ী ক্ষরতাটা তুমি খুব সহজে দূর করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে কিছুই করা লাগবে না। যেমন ধরো এই যে মনে করো ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা কি স্যার? এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। সো এইটাকে যদি জাস্ট তাপ দেও, বুঝছো, মানে অস্থায়ী ক্ষরতা বা ক্যালসিয়াম বাইকার্বনেট যে পানিতে আছে, ওই পানিকে যদি পাত্রে রেখে তাপ দেও, তাইলেই হচ্ছে ক্ষরতাটা দূর হয়ে যাবে। এটাকে তাপ দিলে এটা থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। বুঝতে পারছো? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। পানিটা লিকুইড থাকবে অবভিয়াসলি, এটা সলিড। এটা তখন দেখবা এই যে ক্যালসিয়াম কার্বনেটটা নিচে তলানি হিসেবে জমা পড়ে গেছে। তুমি চাকরি দিয়ে সরাইতে পারো, পানির গুণগত মান উন্নত হয়ে যাবে, মানে ক্ষরতাটা দূর হয়ে যাবে। আর স্থায়ী ক্ষরতা যেগুলো আছে, স্থায়ী ক্ষরতার জন্য আমরা দায়ী, হচ্ছে আমরা জানি যে হচ্ছে ক্লোরিন, সালফেট, এইগুলা। সো এখানে আমাদের কি আছে, যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম সালফেট, এগুলার জন্য হচ্ছে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হবে। স্থায়ী ক্ষরতা সৃষ্টি হইলে আমরা কি করব জানো? স্থায়ী ক্ষরতা সৃষ্টি হইলে তোমার এই যে মনে করো ক্যালসিয়াম ক্লোরাইডের স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়েছে, ওইটার মধ্যে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হলে সোডিয়াম কার্বনেট যদি যুক্ত করো,
স্থায়ী ক্ষরতা সৃষ্টি হইলে সোডিয়াম কার্বনেট যুক্ত হইলেই তোমার ক্ষরতাটা হচ্ছে মানে যে পানিতে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়েছে ওইটার মধ্যে সোডিয়াম কার্বনেট যুক্ত করলে স্থায়ী ক্ষরতা দূর হয়ে যাবে। যেমন ধরো সোডিয়ামে ক্যালসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড দুইটা আছে, আর এই ক্যালসিয়ামে এটা ক্যালসিয়াম কার্বনেট, তখন হচ্ছে এগুলো নিচে বুঝছো, সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট দুইটাই হচ্ছে তলানি, এইগুলো হচ্ছে তলানি হিসেবে জমা হবে, তলানি হিসেবে জমা হবে। সো এগুলো যদি তলানি হিসেবে জমা হয় তুমি চাকনি দিয়ে হচ্ছে এগুলো করতে পারবা, সরাই দিতে পারবা, ক্ষরতাটা দূর হয়ে যাবে। বুঝতে পারছো? আর রিডিং পড়ার জন্য তো আনসার শিট আছে, ওইটা থেকে রিডিং পড়বা, আমি জাস্ট তোমাকে মেইন মোটিভটা দেখাই দিলাম। বুঝতে পারছো স্যার? ওকে। সোডিয়াম কার্বনেট যুক্ত করলে কিন্তু স্থায়ী ক্ষরতা দূর হয়ে যায়, ক্যালসিয়াম ক্লোরাইড বা সালফেট যেটারই বলো। এইভাবে ক্ষরতা দূর করে পানির মান উন্নত করতে পারবে। এটা তো করে ফেলছি নাকি? এবার হচ্ছে এখানে আমাদের একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে আমরা রেখে আসছি, ওইটা করে ফেলি, করতে হবে এইটার আগেরটা, এইটা এইটা কোয়ের এলাকায় প্রচুর শিল্প ও কলকারখানা আছে এবং উদ্ভিদের বৃদ্ধির হারও কম। এলাকাটির অধিকাংশ গাছের পাতা ফ্যাকাশে। অপরদিকে তার বাড়ির সন্নিকটে একটি পুকুর আছে যা চুনা পাথর বেষ্টিত পাহাড়ের পাদদেশে অবস্থিত। পুকুরটির পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না। বলছে কোয়ের এলাকায় অবস্থিত পুকুরের পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন না হওয়ার কারণ সমীকরণ বিশ্লেষণ করো। একটু আগেই আমরা পড়ছি, তারপরও ভাইয়া তোমাকে এটা একটু বিশ্লেষণ করে দেখাই যে কয়ের পানি ক যেটা আছে সেটা কি করছে বলো। ক বেচারা তার বাড়ির সন্নিকটে একটি পুকুর আছে যা চুনাপাথর বেষ্টিত পাহাড়ের পাদদেশে। তাইলে চুনাপাথর বেষ্টিত পাহাড়ের পাদদেশে তাইলে যখন বৃষ্টি হবে এই চুনাপাথরটা পানি বুঝছো একোয়াস, এই চুনাপাথরটা ভেঙে ক্যালসিয়াম 2+ এগুলো উৎপন্ন করবে। বুঝতে পারছো? সো এই যে ক্যালসিয়াম 2+ কার্বনেট পানি এইগুলা মিলে ক্যালসিয়াম 2+ প্লাস হচ্ছে যে কার্বনেট আছে এইগুলা প্লাস পানি মিলে এখানে তোমার উৎপন্ন করবে আবার দেখো HCO3 বাইকার্বনেট উৎপন্ন করবে, এইখানে স্যার বাইকার্বনেট উৎপন্ন করবে, OH উৎপন্ন হবে, ক্যালসিয়াম 2+ তো আছে, এটা চেঞ্জ হবে না। আচ্ছা এটা কি? এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। বা এই যে ক্যালসিয়াম আয়ন আছে এটার ক্লোরাইড আমরা জানি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট এগুলো হচ্ছে পানির ক্ষরতার জন্য দায়ী, পানির ক্ষরতার জন্য দায়ী। বুঝতে পারছো? এইগুলোর মধ্যে যে এই দুটো হচ্ছে স্থায়ী ক্ষরতার জন্য আর এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতার জন্য। সো অস্থায়ী ক্ষরতাটা বা স্থায়ী ক্ষরতা যাই বলো দুইটার জন্যই হচ্ছে তোমার কি হয় না মানে সাবানে ফেনা উৎপন্ন হয় না। আমরা মনে করলাম R₁COO এটা হচ্ছে সাবান, যখন পানির সাথে মিশাইবা বা পানির সাথে যখন এটা করবা তখন সাবানটা R₁COO প্লাস সোডিয়াম প্লাস এইভাবে বিশ্লেষণ হয়ে যাবে এবং এটার জন্য সাবানে ফেনা উৎপন্ন হবে, এটার জন্য ফেনা উৎপন্ন হবে। বুঝতে পারছো? এটার জন্য হচ্ছে ফেনা উৎপন্ন হবে। বাট যখন পানির মধ্যে ক্ষরতা আসবে বুঝছো, মনে করো ওই যে
এটার জন্য ফেনা উৎপন্ন হচ্ছে। পানির সাহায্যে মনে করো বাংলো বা এখানে এটাই থাকলো, এখানে যদি ক্যালসিয়াম 2+ থাকে, ক্যালসিয়াম 2+ থাকে কী হবে, আর বন সি ডাবল ও এইভাবে না ভেঙে আর বন সি ডাবল ও ক্যালসিয়ামের সাথে অ্যাড হয়ে যাবে। এটা 2 ক্যালসিয়ামের সাথে কী হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, ক্যালসিয়ামের সাথে অ্যাড হয়ে গেছে। সো ক্যালসিয়ামের সাথে যদি এটা অ্যাড হয় তাহলে এটা হচ্ছে এটা কি হবে, এটার স্টিয়ারেট উৎপন্ন হবে। ক্যালসিয়াম এটা হচ্ছে সাদা বর্ণের ক্যালসিয়াম স্টিয়ারেট, এটার জন্য হচ্ছে ফেনা উৎপন্ন হবে না, এটার জন্য ফেনা উৎপন্ন হবে না। এটা হচ্ছে ফেনা উৎপন্নের জন্য দায়ী, বাট এটা যখন উৎপন্ন হবে তখন আর ফেনা উৎপন্ন হবে না। সো ফেনা উৎপন্ন না হওয়ার কারণ বুঝতে পারছো, এই খরতা বুঝছো, খরতার জন্য হচ্ছে ফেনা উৎপন্ন হয়। আচ্ছা, উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ বিশ্লেষণ করো। প্রথম ঘটনাটা আমি বুঝাই। দেখছো এগুলা কত ইজি ব্যাপার স্যাপার স্যার, তুমি একটু জানলে এগুলা পারবা। বলছে সিলেট ক এর এলাকায় প্রচুর শিল্প ও কলকারখানা বেড়ে উঠেছে এবং উদ্ভিদের বৃদ্ধির হারও কম। এলাকাটির অধিকাংশ গাছের পাতা ফ্যাকাশে। এটা কেন হয়? অ্যাসিড বৃষ্টির জন্য। কিভাবে অ্যাসিড বৃষ্টি হয়? উদ্দীপকের প্রথম ঘটনার কারণ, প্রথম ঘটনা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য এরকম হয়, অ্যাসিড বৃষ্টির জন্য এরকম হয়। তো এইখানে যে কলকারখানা আছে, কলকারখানা এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফেট, হ্যাঁ সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এইগুলো হচ্ছে বের হয়, বুঝতে পারছো? প্রচুর শিল্প কারখানা এগুলোর আশেপাশে তো এইগুলো বের হবে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো তো বের হবেই। সো এগুলা বের হইলে মনে করে যে কার্বন ডাইঅক্সাইড যখন মেঘ দিবে, তো বৃষ্টির পানির সাথে মিশে, যখন বৃষ্টি দিবে আর কি, বৃষ্টির পানির সাথে মিশে এটা উৎপন্ন কী করবে বলো? কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কি উৎপন্ন করবে স্যার? পানির সাথে মিশে উৎপন্ন করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, SO2। এইটা পানির সাথে মিশলে উৎপন্ন করবে হচ্ছে তোমার H2SO3, সালফিউরাস অ্যাসিড। এটা কার্বনিক অ্যাসিড, এটা সালফিউরাস অ্যাসিড। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইটা পানির সাথে মিশে কি উৎপন্ন করবে? HNO3 আর HNO2 এটা উৎপন্ন করে, আমরা দেখছি। সো এইটা এখানে সমতা টমতা করতেছি না, এইভাবে লিখলে হবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে মিশে নাইট্রাস অ্যাসিড, সরি নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। যে এইগুলা মূলত যে উৎপন্ন করছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলা কি স্যার বৃষ্টির পানির সাথে মিশে এই অ্যাসিডগুলো উৎপন্ন হয়েছে। এই অ্যাসিড সহ বৃষ্টির পানি যখন গাছপালার উপরে পড়ে তখনই তো গাছপালা ফ্যাকাশে হয়ে যায়, হচ্ছে তোমার অধিকাংশ গাছের পাতা ফ্যাকাশে, উদ্ভিদের বৃদ্ধির হার কম। এগুলা কেন হয়? অ্যাসিড বৃষ্টির জন্য হয়। অ্যাসিড বৃষ্টি কেন হয়? এই যে এগুলা থেকে যে দুয়া টুয়া বের হয় ওগুলা মূলত পানির সাথে মিশে বিভিন্ন রকমের অ্যাসিড উৎপন্ন করে, তার জন্যই অ্যাসিড বৃষ্টিটা হয়, বুঝতে পারছো? ওকে, অ্যাসিড বৃষ্টি চাইলে আরও বিশ্লেষণ করে লিখতে পারবা তোমরা, হচ্ছে পড়ো, বুঝছো? দিলেই হয়ে যাবে। সুন্দর মতো লিখে আছে, বুঝছো? মোটিভ হইতেছে এই যে ভাই এখানে যা বলছি তাই, ভাইয়া যা বলছি তাই হচ্ছে মেইন মোটিভটা। আমরা হচ্ছে এবার বহু নির্বাচন যেগুলো সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। এই যে এগুলো দেখো, আচ্ছা নিচের কোনটি বেজা নীল প্রেসারকে লাল করবে? আচ্ছা নীলকে লাল করবে যার মাঝে অ্যাসিডিটি আছে, সেখানে ক্লোরিন হচ্ছে নীলকে লাল করবে, ক্লোরিনের মধ্যে অ্যাসিডিটি আছে। ধাতুর অক্সাইড সমূহ,
আচ্ছা ধাতুর অক্সাইড সোডিয়াম, এটার অক্সাইড, হ্যাঁ মানে সোডিয়াম ও ধাতুর অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলা ক্ষারধর্মী, এগুলা ক্ষারধর্মী। কেন? কারণ এগুলার সাথে দেখবে অ্যাসিড বিক্রিয়া করলে, মনে হয় এটার সাথে অ্যাসিড বিক্রিয়া করো, এটা থেকে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস লবণ প্লাস পানি উৎপন্ন হয়। সো 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 এগুলো হচ্ছে ক্ষারধর্মী, এগুলা ক্ষারধর্মী। তো ধাতুর অক্সাইড সমূহ হচ্ছে ক্ষারধর্মী। ওকে, আচ্ছা নিম্নের কোনটা হচ্ছে অম্লীয় অক্সাইড? আমরা জানি নিম্নের কোনটি অম্লীয় অক্সাইড? কার্বন ডাই অক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড। কেন? কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেটা হচ্ছে অম্লীয় অক্সাইড। কোনটির জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির? বলো। সোডিয়াম ক্লোরাইড, CH3COL, সোডিয়াম কার্বনেট, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী। কোনটার জলীয় দ্রবণ অম্লধর্মী? ফেরিক ক্লোরাইড। কোনটার জলীয় দ্রবণ অম্লধর্মী স্যার? ফেরিক ক্লোরাইড। প্রশমন বিক্রিয়ায় পিএইচ এর মান কত? প্রশমন বিক্রিয়ায় আমরা দেখছিলাম সব সময়, প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করবে। তাহলে প্রশমন বিক্রিয়ায় লবণ আর পানি যেহেতু উৎপন্ন হইতেছে, এগুলার পিএইচ কত? এগুলার পিএইচ হচ্ছে 7, নিরপেক্ষ। এগুলা লবণ আর পানি নিরপেক্ষ, তার মানে প্রশমন বিক্রিয়ায় পিএইচ এর মান 7। নিচের কোনগুলো ক্ষার আর কি? সো দেখো এখানে, আচ্ছা আমি একটু দেখি, এই যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ঠিক আছে, এটা ক্ষারক। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাতে মেবি আরো একটা ছিল, যেটা তোলা হয় না আই থিঙ্ক, বুঝছো? এইটার এইখানে গ নাম্বারে ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, আমি গ নাম্বারটা একটু তুললাম। সো গ নাম্বার দেখো এই দুইটা ক্ষারক, ঠিক আছে, বাট ক্যালসিয়াম ক্লোরাইড এটা তো লবণ, তাহলে তো এটা কি না স্যার? এটা হচ্ছে আমাদের এখানে সবগুলা ক্ষারক না। এই যে সালফিউরিক অ্যাসিড, এটা H2SO4, সালফিউরিক অ্যাসিড, এটা কি তোমার না, সালফিউরিক অ্যাসিড তো অ্যাসিড, তার মানে এগুলো ক্ষারক না। এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ, তার মানে এটাও ভুল। এখানে দেখো ফেরাস অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, প্রতিটাই ক্ষারক, বুঝতে পারছো? হাইড্রোক্সিল আছে প্রতিটাতে। আর ধাতব অক্সাইডগুলো ক্ষার প্রকৃতির হয়। 1 মিলি ফেরাস ক্লোরাইড দ্রবণে কয়েক ফুটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কোন বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে? সো এইটা দেখো, 1 মিলি ফেরাস ক্লোরাইড মানে কি স্যার? FeCl2। এটার সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, এখানে উৎপন্ন হবে, যেহেতু ফেরাস আছে, FeOH2, মানে যে এখানে ফেরাসের দুজনই 200, এখানে 2 দাও, এটা কি? সবুজ বর্ণে পদক্ষেপ করবে, বুঝছো? ফেরাসের জন্য সবুজ বর্ণ, আর যদি ফেরিক বলতো তাইলে হচ্ছে লালচে বাদামি হইতো। এখানে সবুজ বর্ণে পদক্ষেপ পড়বে। পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, কি বর্ণে পদক্ষেপ পড়বে? সবুজ বর্ণ, বুঝছো? পদক্ষিপ্ত হওয়ার পর FeOH3, দেখছো এই যে FeOH3 মানে ফেরিক হাইড্রোক্সাইড, এইটার রং হচ্ছে লালচে বাদামি। কতবার যে বলছি ভাইয়া, আগে লিখে দিছি কিন্তু মনে আছে? এটা হচ্ছে লালচে বাদামি। সরি, এইটা এমনি হচ্ছে লালচে বাদামি, হ্যাঁ, নীল, লালচে, সবুজ, হলুদ আছে। ওকে, অধক্ষিপ্ত হওয়ার পর এটার রং হয় লালচে খয়েরি, মনে রাখবা। এমনিতে এটা লালচে বাদামি অধক্ষেপ পড়ে, বাট কিছুক্ষণ পর বাদামি খয়েরি এক কথাই, লালচে খয়েরি, বুঝতে পারছো? নেক্সটে যাই। অ্যামোনিয়া গ্যাসের বেজা নীল লিটমাস পেপার প্রবেশ করালে এর বর্ণ কি হবে? বলো। অ্যামোনিয়া গ্যাসে বেজা নীল লিটমাস পেপার প্রবেশ করালে তা কি বর্ণ ধারণ করবে? অ্যামোনিয়া, NH3, এইটা হচ্ছে ক্ষারধর্মী। সো ক্ষারের মধ্যে যদি নীল করো, আমরা জানি ক্ষার লালকে নীল করে, তাহলে এই যে অ্যামোনিয়া গ্যাস ক্ষারধর্মী, এটা নীল দিলে তো এটা নীলই থাকবে, চেঞ্জ হবে না, এটা যেহেতু ক্ষারধর্মী। সো লাল দিলে লালটা চেঞ্জ হয়ে নীল হইতো, বুঝতে পারছো? বা এখানে অ্যাসিডিটি কোনোটা যদি থাকতো, অ্যাসিড ধর্মী, অম্লীয় ধর্মী, তখন নীলটা লাল হয়ে যেত। বাট এটা যেহেতু ক্ষারই আছে, তোমরা আবার দেখো, তুমি উল্টা পাল্টা বলে নীল লাল হয়ে যাবে, এটা পাইব না, এটা ক্ষার,
ক্ষার থাকলে নীলই থাকে, বুঝতে পারছো? কোন যৌগটির বর্ণ লালচে বাদামি? লালচে বাদামি হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3। FeOH3 এইটা হচ্ছে আজকে এগুলা বলতে বলতে আমি পাগল হয়ে যেতেছি। পরে অগ্নাশয় রসের পিএইচ কত? আমরা একটু আগেই পড়ছিলাম 8.10 বা 8.1, মনে আছে? গতে লিখছিলাম অগ্নাশয় রস পিএইচ 8, মূত্রের পিএইচ 6 পয়েন্ট, রক্তের পিএইচ 7.43 থেকে 7.45। কপার সালফেট লবণের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কোন বর্ণের অধক্ষেপ পড়বে? সো এটা আমরা বিক্রিয়াটা করে দেখি। কপার সালফেট, এটাতে কি করবা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কিসের? কপার সালফেটে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের, কপার সালফেট লবণের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি বর্ণের অধক্ষেপ হবে? ওকে, কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কপার এখানে উৎপন্ন হবে মূলত কি স্যার? 2, কপারের দুজনই 2, তাহলে কপার OH2। এটা কি? এটা হচ্ছে হালকা নীল, আমরা জানি কপারেরটা হচ্ছে হালকা নীল, বুঝছো? বাকি যাই উৎপন্ন হোক এইটার যে অধক্ষেপটা পড়বে এটা হবে নীল নীল নীল, বুঝছো? এই যে এই দ্রবণের পিএইচ কত বলছে? 0.005 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার পিএইচ বের করবা। সো পিএইচ ইজ ইকুয়াল টু -log H+। সো এইখানে যে ঘনমাত্রাটা দিছে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, বাট এখানে দুইটা সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে H+ এর ঘনমাত্রা এখান থেকে পাবা তুমি হচ্ছে 2 ইন্টু, যেহেতু দুইটা হাইড্রোজেন আছে তো এটার সাথে 2 গুণ দাও, 0.01 মেবি পাবা আই থিঙ্ক, দেখি 0.005 ইন্টু 2, 0.01। সো এইখানে যদি তুমি -log H+ এর জায়গায় 0.01 দাও, এটা থেকে আসবে -log 10 ভিত্তিক, এটা আসবে 2, কত আসছে? দ্রবণের পিএইচ হচ্ছে 2। কক্ষ তাপমাত্রায় 0.1 মোল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের চেয়ে কত গুণ বেশি? আচ্ছা, সো তুমি এই জিনিসটা দেখো, এগুলা কোনো কিছু নেই, এই চ্যাপ্টারটা ইজি আর কি, এখানে শিকার মতো কি আছে, সবগুলাই তো পারো। 0.1 মোল হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, তার মানে দেখো এই সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.1 মোল, এখানে ক্লোরিন আছে একটা, তার মানে এখানে ক্লোরিনের ঘনমাত্রাও 0.1 মোল, ক্লোরিনের ঘনমাত্রা 0.1 মোল, বুঝতে পারছো? আর আমরা জানি পানিতে হাইড্রোজেন বলো আর হাইড্রোক্সিল বলো, হ্যাঁ, ক্লোরিন আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কক্ষ তাপমাত্রায় 10⁻7 মোল, পানিতে H+ হাইড্রোক্সিল ওই যাই বলো এটার ঘনমাত্রা কত? 10⁻7 মোল। কত মোল? 10⁻7 মোল। তাইলে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা হাইড্রোক্সিলের চেয়ে কত গুণ বেশি? ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা হাইড্রোক্সিলের চেয়ে কত গুণ বেশি? এটা একটু হিসাব করে দেখো। ক্লোরিনেটা 0.1, হাইড্রোক্সিলেটা 10⁻7, সো 0.1/10⁻7, এটা করলে আসে কত? 10⁻6 আসছে, সরি 10⁶ আসছে, এটা কত গুণ বেশি? 10⁶ গুণ বেশি, বুঝছেন? মাটির পিএইচ খুব বেশি হলে বা অতিরিক্ত ক্ষারীয় হলে, মাটির পিএইচ যদি বাড়ে, পিএইচ যত বাড়বে 7 থেকে বেশি হইলে, পিএইচ 7 থেকে বেশি হইলে ক্ষারীয়, বুঝতে পারছো? সো পিএইচ খুব বেশি হলে বা অতিরিক্ত ক্ষারীয় হলে এতে কি মিশিয়ে পিএইচ এর মান কমানো যায়? সো এইটা যদি তোমার হচ্ছে অ্যাসিডি কি হয় স্যার, মানে ক্ষারীয় হয়, তাইলে অ্যাসিডিটি বা অ্যাসিডিও কোনো কিছু মিশাইতে হবে। সো অ্যাসিডিটি এখানে কোনটা আছে বলো? তোমার এখানে আছে অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা এবং এইটা দেখে বুঝাই দিতেছে ক্ষার, তাহলে ক্ষারের মধ্যে ক্ষার মিশাইলে কি হবে? না, প্রশমিত করতে অ্যাসিড মিশাইতে হবে, অ্যামোনিয়াম সালফেট মিশাইতে হয়, বুঝছো? জমিতে হচ্ছে ক্ষারকত্ব দূর করতে হইলে অ্যাসিড হিসেবে তোমার অ্যামোনিয়াম সালফেট এটা মিশাইতে হয়। মানুষের ত্বকের পিএইচ কত? ত্বকের পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5। সো এই রেঞ্জের মধ্যে কোনটা আছে? এখানে কোনটা আছে? 5.3, তাহলে 5.3 হচ্ছে মানুষের ত্বকের পিএইচ, বুঝছো?
পিএইচ কত হলে ইউনিভার্সাল ইন্ডিকেটরের দ্রবণের বর্ণ হলুদ হয়? তুমি বইয়ের মধ্যে দেখবা 3 থেকে স্টার্ট হয়, 3 থেকে 7 পর্যন্ত। বুঝতে পারছো? থেকে 10 পর্যন্ত। ওকে, এবার হচ্ছে এইটা করি এখন, যেটা আমার সামনে আসছে। বলছে উদ্দীপকের আলোকে নিচে 18-19 নং প্রশ্নের উত্তর দাও। বিকারে মিশ্রিত দ্রবণটির ঘনমাত্রা কত? 0.8 লিটার পানি ও 12 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইছে। পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইছে। আচ্ছা, এইটা হচ্ছে চ্যাপ্টার 6 এর। চ্যাপ্টার 6 এর এইটা এখানে হুদাই চলে আসলো। এটা আমরা করতেছি না, চ্যাপ্টার 6 এ তোমরা পেয়ে যাবা। এটা দেখো, ফিটকিরির সংকেত কি? ফিটকিরি হচ্ছে আমরা জানি পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 3 × 24 পানি, 24 অণু পানি। এটা হচ্ছে ফিটকিরি, এইটা হচ্ছে ফিটকিরি। আছে এটা K2 অ্যালুমিনিয়াম, Al2SO4 3, যেটা গ নাম্বারটা দেখো, এটা হচ্ছে ফিটকিরির সংকেত, এটাই হচ্ছে ফিটকিরির সংকেত। বুঝছো? ঠিক আছে। পানি দূষণের মাত্রা বেশি হয় কোনটির জন্য? জৈব দূষকের জন্য। জৈব পদার্থ লিখছি, এ পদার্থই বলো। জৈব দূষকের জন্য হচ্ছে পানি দূষণ হয়, যে জৈব যেগুলো আছে ওগুলো দূষকের জন্য পানি দূষণের মাত্রা বেশি হয়। আর বিওডি মানে কি? এটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। মনে রাখবা, বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল, হ্যাঁ, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বিওডি মানে কি? মানে 1 লিটার পানিতে, বুঝছো, 1 লিটার পানিতে যে জৈব দূষক থাকে, জৈব না অজৈব, এটা আমি একটু ক্লিয়ার হই। বিওডি মানে কি স্যার? হ্যাঁ, জৈব। সো 1 লিটার পানিতে যে পরিমাণ জৈব দূষক থাকে ওইটাকে ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে পরিষ্কার করতে বা সরাইতে, জৈব দূষককে নির্মূল করতে ব্যাকটেরিয়ার মাধ্যমে নির্মূল করতে যে পরিমাণ অক্সিজেন লাগে ওইটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা মানে হচ্ছে 1 লিটার পানিতে জৈব বা অজৈব যাই বলো, যে যতটুকু হচ্ছে দূষিত পদার্থ থাকে ওইটাকে রাসায়নিক পদার্থের মাধ্যমে দূর করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, এটা হচ্ছে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি আর সিওডির মান যত বেশি হবে মনে করবা পানিটা তত বেশি দূষিত। বুঝছো? হিন্টস দিয়ে দিলাম, কোয়েশ্চেনে আসলে আনসার দিতে পারবা। বিওডি এর একক কোনটা? বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের একক কোনটা? আবার আসো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের বিওডির একক কোনটা স্যার? বিওডির একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার। বিওডি এটার একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার। বুঝছো? আর কি শেষে আসিল? আর তো মেবি নাই। তোমরা আশা করি বুঝছো, বুঝার কথা। আর এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল না, এজন্য অনেকে বেসিক নাও জানতে পারে, এর জন্য আমি এই কাজটা করে দিব। তোমরা হচ্ছে বললো আমাকে, ইনশাল্লাহ ট্রাই করব। পানির স্থায়ীকরতার জন্য দায়ী এই যে ক্যালসিয়াম সালফেট, এগুলো মেবি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিছিল। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, সালফেট ক্লোরাইড, এগুলো হচ্ছে স্থায়ীকরতা। এই দুইটা 1 আর 3 আনসার। আর এই যে বাইকার্বনেট, এটা হচ্ছে অস্থায়ীকরতার জন্য দায়ী। তো এটা আনসার হবে 1 আর 3, 1 আর 3। বুঝছো? ওকে, সো আমরা বুঝছি, আর মেবি নাই, ইনশাল্লাহ নাই। আমাদের ক্লাসটা এখানেই শেষ। আমরা বুঝছি এবং আমাদের বুঝলেই হয়েছে। ওকে, সো ভালো থাকো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।